আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার চলে আসলাম। আপনাদের আজকে একটা স্পেশাল ক্লাস হবে, ধ্বনি বর্ণের উপর লেকচার, ধ্বনি বর্ণের সেপারেশন। এই লেকচারে আগে মানে বেশ কিছুদিন থেকে তখন থেকে গ্রুপে কাজ করি, প্রায় 2 বছরের উপর হবে। ছেলেমেয়েরা বা শিক্ষার্থী বলি, শিক্ষার্থীরা ম্যাক্সিমাম সময় একটা কোশ্চেন করে। কোশ্চেনটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ কয়টি, ধ্বনি কয়টি, বর্ণ কয়টি, এর পার্থক্য কীভাবে বুঝবো, এটা কেমনে কী হিসাব করা হয়, এই ধরনের বেশ কিছু প্রশ্ন করা হতো। যেমন গত পরশু দিনে একটা প্রশ্ন আসছে যে নাসিক্য ধ্বনি কয়টি আর নাসিক্য বর্ণ কয়টি। খেয়াল করেন, এই ধরনের কিছু প্রশ্ন আসে যে নতুন নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেখানে স্পৃষ্ট বর্ণ হচ্ছে 20টা, আর আগের যে বই আমরা পড়েছি সেখানে 25টা, আবার বাংলা একাডেমি বই দেওয়া আছে 16টা। তাহলে উত্তর কি করব, আমাদের কি করা উচিত? তা আসলে পার্থক্যটা কেন, কিভাবে বুঝবো? তো আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু মানে বলবেন। আমি নিজেও কনফার্ম না হয়ে অনেকগুলো কথা বলা শেষ শুরু করে দিয়েছি, একটু জানাবেন। মোটামুটি আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি মনে হয়, তাই না? লাইভ ক্লাসে প্রথম একটু আনাড়ি ছিলাম, এখন একটু পারতেছি। সম্পূর্ণ আপনাদের আচ্ছা শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কোথায় কে কোথা থেকে ক্লাস করছেন আমাকে একটু জানাবেন। আর একটা বিষয়, উপস্থিতি 12টা বাজে গেছে, এখন প্রবলেম আমি কোথায় বুঝতে পারছি না। আমার এই আইডি দিয়ে যেগুলো আমি পোস্ট করছি সে পোস্টও রিচ হচ্ছে না। তো আই থিঙ্ক আমার আইডির সমস্যা হতে পারে, মেবি এটাই প্রবলেম হয়তো বা। এই কারণেই রিচ একদমই নেই। দেখেন, ক্লাস করছে এখন মাত্র 60 জন, 59 জন চোখ আছে। তো এইটা কিভাবে সম্ভব, রাইট? গ্রুপ হচ্ছে 30,000 মেম্বারের, 28,000 মেম্বারের গ্রুপ, অবশ্যই আরও বেশি অ্যাক্টিভিটিস থাকা উচিত। তো যাক, এটা আমার সমস্যা বলে আমি বলে দিচ্ছি। আপনারা একটু যেটা করবেন, একটু যাদেরকে ক্লাস করানোর জন্য এর আগে মেনশন করেছিলেন তাদেরকে আরেকবার মেনশন করবেন। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। সত্যি বলি, আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, বিসিএস চাকরি প্রার্থী যে কোনো, কিংবা হচ্ছে অ্যাডমিশন যেই জায়গায় হন না কেন বা যেই প্রার্থী হন না কেন, ইনশাল্লাহ আপনি আজকে অনেক নতুন কিছু শিখতে পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, সিরিয়াসলি বলছি, অনেক নতুনভাবে জানতে পারবেন। আজকের লেকচারটা আপনার কাছে মনে হতে পারে খুবই ছোট। যারা যারা আমার পাঠক আছেন, আমার বইয়ের পাঠক আছেন, তারা খুব ভালো করে জানবেন যে আমি ধ্বনি বর্ণ নিয়ে নতুন নতুন অনেক কিছুই আমার বই অ্যাড করেছি। তো হয়তো অনেকের কাছে খুবই বোধগম্য মনে হয়েছে, অনেকের কাছে একটু বোঝার ব্যাপারটা কঠিন মনে হয়েছে। তো সেইগুলো নিয়ে আপনি যে ক্লাসটা করেন, আশা করি আপনার এই ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসগুলো কিন্তু আমার মনে চেয়েছে বলে নিচ্ছে এমনটা কিন্তু না। ক্লাসগুলো নিচ্ছি মূলত আপনারা চেয়েছিলেন, তার ভিত্তিতে ক্লাস নিচ্ছি। তো সুতরাং আপনাদের যথেষ্ট রেসপন্স প্রয়োজন, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, আর একটু মেনশন করবেন। আর আপনাদের টাইমলাইনে যারা ক্লাস করছেন, এখন ক্লাস করছেন হচ্ছে 99 জন, নাউজুবিল্লাহ। আপনারা দয়া করে হচ্ছে একটু শেয়ার করবেন, সবাই নিজের নিজের টাইমলাইনে শেয়ার করেন, এতে করে আপনাদের যারা আছেন তারা দেখতে পাবে। এবং আপনারা যেটা করবেন, একটু বিভিন্ন গ্রুপ আছে, যেসব গ্রুপগুলো হচ্ছে ইস্ট আর ওয়েস্ট, হাসান ভাই বেস্ট, কে ভাই এটা? আপনি হচ্ছেন আজিজ রেজা প্রিন্স, তোরে ধৈরা মাইট দেওয়া উচিত, ঠিক আছে? তুই তো ভাইরে ভুলে গেছিস। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। ওকে, পড়ায় আসেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। আমি অনুষ্ঠান বলতে অভ্যস্ত, শুরু করি, ঠিক আছে? তো দেখেন, আমি লিখছি ধ্বনি লিখছি, রাইট? আমি লিখছি ধ্বনি। আচ্ছা, তো ধ্বনি বর্ণের যে সেপারেশন বা যে পার্থক্য আছে সেটা শুরু করার আগে আপনাদেরকে একটু ধ্বনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি ধ্বনি কি? দেখেন ভাই, এতক্ষণ ধরে আমি যা বললাম, যা চিল্লাইছি, যা বলছি, যেগুলা করতে বলেছে আপনাদেরকে, সবগুলো হচ্ছে একটা ধ্বনি, সাউন্ডটা হচ্ছে ধ্বনি। বাক প্রত্যঙ্গের সাহায্যে যা উচ্চারিত হয় সেটাই হচ্ছে ধ্বনি। সেটাই কি? ধ্বনি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এই ধ্বনি কিরকম হতে পারে। আমি কিছু উদাহরণ দিই। যেমন আমরা যদি একটু ব্যাকরণিক ভাবে বর্ণমালা অনুসরণ করে বা বর্ণগুলো অনুসরণ করে যদি আমি একটু ধ্বনি আপনাদেরকে চেনাই, তাহলে খেয়াল করে দেখেন, আমি অনেকগুলো বর্ণ ধরেন বলছি। ধরেন আমি বললাম অ, বা ধরেন বললাম আ, বা ধরেন বললাম প বললাম ধরেন, বা ধরেন বললাম আমি ম, হ্যাঁ, বা আমি বললাম ধরেন মে, বা আমি বললাম পে। খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা সাউন্ড করা যাচ্ছে, এই জন্যই এগুলো হচ্ছে একটা ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে, ধ্বনি উচ্চারণ হয় কোথা থেকে? ধ্বনি উচ্চারণ হয়
ফুসফুসের সাহায্যে, না ভাই মানে বাকযন্ত্রের সাহায্যে, মানে ফুসফুস বাকযন্ত্রের উৎস, বাট আমি বলছি দেখেন ধ্বনি উচ্চারণ হয় বাকযন্ত্রের সাহায্যে। কি বলেছে বলেন তো? বাকযন্ত্রের সাহায্যে। এখন প্রশ্ন হচ্ছে বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি যদি বাকযন্ত্র শব্দটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি সন্ধির নিয়মে, যারা সন্ধি ক্লাস আমার করেছেন গত 2 দিন আগে তারা আই থিঙ্ক পারবেন, মনে আছে? ওই যে দিগন্ত, দিগযগন্ত, বাকযন্ত্র, বাগধারা, বাগিশ, মনে আছে? ওই প্যাটার্ন অনুসারে দেখেন বাকযন্ত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হবে কি দেখেন, বাক যোগ হচ্ছে যন্ত্র। ভাই বাক মানে কি ভাই? বাক মানে হচ্ছে কথা। বাক মানে কি? এই যে কথা, কথা, কথা। আর যন্ত্র মানে কি? যন্ত্র। তাহলে কথা বলার যে যন্ত্র তাকে বলা হয় বাকযন্ত্র। তাহলে আমরা একটু বিস্তারিত জানি তাহলে খুব বেশি ভালো হবে। খেয়াল করে দেখেন বাকযন্ত্র আমাদের বেশ পরীক্ষায় এক ধরনের কোশ্চেন হয়, নিচের কোনটি বাকযন্ত্রের অংশ বা অংশ নয়? ম্যাক্সিমাম সময় পর্যন্ত পরীক্ষা আসছে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাকযন্ত্র আবার কোনগুলো? তো বাক প্রত্যঙ্গে আমরা কথা বলতে গেলে যেগুলো লাগে সেগুলো হচ্ছে বাকযন্ত্র। তো আমি একটু বলি, দেখেন আমরা যখন কথা বলি, কথা বলতে গেলে কিন্তু দেখবেন মুখের সামনে যদি হাত দেন দেখবেন যে বাতাস পাচ্ছেন। কি পাচ্ছেন? বাতাস। এখন প্রশ্ন হচ্ছে এই যে বাতাস পাচ্ছেন, এই বাতাসটা উৎপন্ন হচ্ছে কোত্থেকে? রাইট, এই বাতাসটা উৎপন্ন হচ্ছে ফুসফুস থেকে। কোত্থেকে? এই বাতাসটা উৎপন্ন হচ্ছে ফুসফুস থেকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ফুসফুস দেখেন এখানে আছে, আমার এখানে আছে, হ্যাঁ এই আপনাদের আছে, সমস্যা নাই। এইখান থেকে ফুসফুস রীতিমতো পাঞ্চ করে। কি করে? পাঞ্চ করে। এই পাঞ্চ করার ফলে, এই পাঞ্চ করার ফলে এখান থেকে বাতাসটা বের হয়। আর বাতাস বের হলে তখন বাতাসটা এখান থেকে নির্গমন হয়। নির্গমন হয়ে এই যে দেখবেন একটা জায়গা আছে, এই যেখানে গলার ঠিক এই জায়গাটা, মানে আমার যেখানে গলারটা শেষ হয়েছে, মানে শুরু হয়েছে, এখানে এরকম একটা আছে, এই গর্ত আছে, এখান থেকে ফুসফুসটা হচ্ছে মানে বাতাসটা, ফুসফুসের বাতাসটা এখানে আসে। এই বাতাসটা হচ্ছে এটা কণ্ঠনালী বলা হয়। এখান থেকে আছে এই উপরে দেখেন এই যে উঁচু যে অংশটা আছে, ছেলেদের ক্ষেত্রে দেখবেন উঁচু, মেয়েদের ক্ষেত্রে এটা সাইড থাকে, মানে ইন্টারনালে থাকে, হ্যাঁ দেখা যায় না, বোঝা যায় না ওইভাবে, বাট আছে। এইটাকে বলা হয় স্বরতন্ত্র বা স্বরতন্ত্রী। মানে এটা হচ্ছে রেগুলেট করে আপনার ভয়েসটা, আপনি জোরে বলবেন নাকি আস্তে বলবেন, মানে ভয়েস রেগুলেটর, রাইট? আচ্ছা আপনি আরো সামনে যান, সামনে গিয়ে দেখবেন, আমি দেখাতে পারছি না, একটু ফিল করেন, মানে এটার ভিতরে, মানে এই জায়গাতে, ঠিক আছে? এটাকে বলা হয় কণ্ঠ বা জিহ্বার অগ্রভাগ, নট জিহ্বা, জিহ্বা। উচ্চারণের ক্লাস আমি উচ্চারণ শেখাবো, ঠিক আছে? জিহ্বার হচ্ছে অগ্রভাগ। এইটা এখান থেকে আমরা যে ক খ ঘ উচ্চারণ করি না, ক খ, দেখেন ক খ গ, যেখান থেকে সাউন্ডটা বের হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের কণ্ঠ। আচ্ছা আপনি আরো সামনে আসেন, সামনে এসে দেখবেন তালব্য একটা স্থান আছে, তালু তালু তালব্য, যেটা চ ছ যে স্থান থেকে আমরা উচ্চারণ করছি সেটাকে বলা হয় তালু বা তালব্য। আপনি আরো সামনে আসেন, সামনে এসে দেখবেন মূর্ধা নামক একটা স্থান আছে, মূর্ধন্য বলা হয় বা মূর্ধা। দেখবেন যেমন আমরা ট ঠ ড ঢ উচ্চারণ করছি না, এই যে খাঁজ কাটা যে অংশটা আছে এটাকে বলা হয় মূর্ধা, মূর্ধন্য বলা হয়। আপনি আরো সামনে আসেন, সামনে এসে দেখবেন দাঁত আছে, দাঁত, এই যে দাঁত, দাঁতের ঠিক পেছনে দেখবেন আমরা জিহ্বা ঠেকে দেখবেন ত থ দ ধ, এগুলো বলতে গেলে দাঁত লাগে, দন্ত দন্ত। আপনি আরো সামনে আসেন, সামনে দেখবেন ঠোঁট লাগে, যেমন আপনি দেখবেন প ফ ব ভ, এগুলো কিন্তু ঠোঁট ছাড়া বলা সম্ভব না, রাইট? আচ্ছা আরো কিছু বর্ণ আছে যে বর্ণগুলো বলতে গেলে আমাদের নাক প্রয়োজন, যেমন নাসিক্য বর্ণগুলা, নাকের বর্ণগুলা, নাক দিয়ে যে বর্ণগুলো উচ্চারণ হয়, আপনি নাক বন্ধ করে ডানা বামা বলা সম্ভব, নানা মামা বলা সম্ভব না, মানে বলা সম্ভব কিন্তু সাউন্ডটা ক্লিয়ার পাবেন না। আচ্ছা এখন আসেন, এই যে আমি নাক থেকে ঠোঁট থেকে ফুসফুস পর্যন্ত যতগুলো ম্যাটেরিয়ালসের নাম বলেছি প্রত্যেকটি হচ্ছে বাক বাক বা বাকযন্ত্রের অংশ, বা সবগুলো মিলে একত্রে হচ্ছে বাকযন্ত্র। বুঝতে পেরেছেন? তাহলে এখন এখান থেকে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব এবং দুইটা প্রশ্ন আমি নিজে থেকে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। পরীক্ষায় এক ধরনের প্রশ্ন হয়, আপনারা দেখেছেন প্রায় পরীক্ষায়, যে বাঙালি শিশুরা কোন বর্গীয় বর্ণগুলো আগে শিখে। খেয়াল করেন কি বলেছি, বাঙালি শিশুরা কোন বর্গীয় বর্ণগুলো আগে শিখে, রাইট? সেটা হচ্ছে এই ঠোঁটের বর্ণগুলা, প ফ ব ভ। দেখবেন এই দাঁত ওঠার আগেই দেখবেন কথা বলে, কথা বলা বলতে দুই একটা বর্ণ বা সাউন্ড বা শব্দ উচ্চারণ করে। যেমন দেখবেন বাবা বাবা বা ফু 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 এমন করে, কিন্তু দেখবেন ওই দাঁত নাই কিন্তু ওই ঠোঁটে লালা আছে না, ঠোঁটে দুই লালা থেকে কিন্তু তারা কিন্তু বাবা বাবা বা ফু 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 এমনটা সাউন্ড করে। তাহলে মনে রাখবেন বাঙালি শিশুরা হচ্ছে ওষ্ঠ স্থানের মানে ঠোঁটের স্থানের বর্ণগুলো শিখে, বা প বর্গীয় বর্ণগুলো শিখে, বা প ফ ব ভ এই বর্ণগুলো আগে শিখে থাকে। ক্লিয়ার?
আরেকটা কোশ্চেন আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে আমাদের একবার নর্মাল একটা পিএসসি পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। সেই পরীক্ষায় প্রশ্ন আসছিল, কোশ্চেনগুলো ধরন দেখেন ভাই, প্রশ্নগুলো ধরন দেখেন। সেখানে আসছে ওষ্ঠ শব্দের অর্থ কি বা কোনটি, যার উত্তর হচ্ছে অপশনে ছিল ঠোঁট, মানে উত্তর কি ঠোঁট ছিল। এই কোশ্চেনটা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকে যখন আসে তখন প্রশ্নটা একটু পরিবর্তন ছিল, বা আমরা সেম বলতে পারি। কিরকম খেয়াল করে দেখেন, বলা হয়েছে প্রশ্নটা এরকম, নিচের কোনটি ওষ্ঠ শব্দের যথার্থ রূপ? বি কেয়ারফুল, কি বলছে, নিচের কোনটি ওষ্ঠ শব্দের যথার্থ রূপ বা যথার্থ মানে যথা অর্থ। আচ্ছা, অপশন দেওয়া হয়েছে নিচের ঠোঁট, ওপরের ঠোঁট, ঠোঁট কোনটি নয়। উত্তর করেন, আমি দেখব। কোশ্চেন আমি আবার বলছি, নিচের কোনটি ওষ্ঠ শব্দের যথার্থ বা যথার্থ রূপ? ওপরের ঠোঁট, নিচের ঠোঁট, ঠোঁট কোনটি নয়। এই উত্তর করেন, আমি দেখবো, পড়বো, দেখি কয়জন আপনারা উত্তর করতে পারছেন, আমি একটু দেখবো। ক্লাস করছে মাত্র 117 জন, নাউজুবিল্লাহ। এমন ক্লাস হলে সম্ভব? আজকে অনেক ভালো পড়াবো এবং নতুন কিছু পাবেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাই, একদম নতুন কিছু পাবেন। আলোক বইটা কিভাবে পড়া উচিত অ্যাডমিশন পরীক্ষাদের জন্য? অ্যাডমিশন পরীক্ষাদের জন্য এখন পড়া উচিত হচ্ছে মিনিমাম কোশ্চেনগুলো সলভ করা উচিত বা কোশ্চেনগুলো প্র্যাকটিস করা উচিত। তারপরে যদি মনে হয় ওই কোশ্চেন ধরে যে ওই কোশ্চেনটা আপনার কাছে আননোন মনে হচ্ছে বা ওই কোশ্চেনটা আপনি পারছেন না, তখন ওই কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড খোঁজার জন্য আপনি ওই থিওরি পার্টে আসবেন, বা বর্ণনামূলক যে পার্টটা আছে আমার, মানে থিওরি যেটা বলি আমরা, সেই পার্টে এসে আপনি থিওরি পড়বেন। একটু সবাই লিখেন তো উত্তর কি হয়, উত্তর লিখেন। অনেকে লিখছেন কোনটি নয়, মাহমুদা জাহান রোজি ফ্রম চাঁপাইনবাবগঞ্জ অ্যান্ড রাজশাহী, তাই না, রাজশাহী। আচ্ছা, তারপর হচ্ছে কোনটি নয়, উত্তর ভুল হয়েছে, মাহমুদা উত্তর ভুল দিয়েছেন। মরিয়ম মৌরি গ দিয়েছেন। তারপর হচ্ছে তাহামিনা লতা বলেছেন ঠোঁট, না 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 না, এই তাহামিনা লতা, তাই না, আচ্ছা না, হয় নাই। তারপর হচ্ছে শিমুল চন্দ্র রয় বলছেন লিপ। এ ভাই লিপ মানে কি ভাই, লিপ মানে কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখেন ইব্রাহিম, এমডি ইব্রাহিম খলিল বলছে ঠোঁট, আপনাকে ধৈর্য মাইর দেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, পাবলিক প্লেসে বলা উচিত না, তারপরে বলছি, মজা করে বলছি, এনারা হচ্ছে আমার খুব কাছে, এর জন্য বলছি, ঠিক আছে। ওকে, দেখেন কোশ্চেনে খেয়াল করেন ভাই, ওষ্ঠ শব্দের অর্থ এক্স্যাক্টলি, ওষ্ঠ বলতে উপরের ঠোঁট, ছেলেদের যেটাতে মোচ থাকে, গোফ এটা বলা হয় ওষ্ঠ, এই যে উপরেরটা। আর অধর হচ্ছে নিচের ঠোঁটটা, এটা হচ্ছে অধর। এবার খেয়াল করেন, প্রথমবার যখন পরীক্ষা আসে তখন বলছিল ওষ্ঠ শব্দের অর্থ কি, যেখানে এতটা মোর স্পেসিফিকেশন ছিল না, তাই সেখানে শুধু উত্তরটা কি হয়েছিল যে ঠোঁট, আনসার কি ঠোঁট, ইনাফ। কিন্তু এই কোশ্চেন যখন বাংলাদেশ ব্যাংকে ঢুকে, বাংলাদেশ ব্যাংকে আসে, তখন কিন্তু অপশন 4টা ছিল বা 3টা অপশন বলতে পারি আমরা, খুব স্পেসিফিক ছিল, খুব স্পেসিফিক। কিরকম বলেছে, উপরের ঠোঁট, নিচের ঠোঁট, ঠোঁট কোনটি নয়। এইখানে এক্স্যাক্টলি আনসার হবে উপরের ঠোঁট। বুঝতে পেরেছেন? তাহলে মনে রাখবেন, ওষ্ঠ বলতে উপরের ঠোঁট আর অধর বলতে নিচের ঠোঁট, এই জন্য বলা হয় অধরষ্ঠ বা অধরষ্ঠ। বুঝতে পেরেছেন? বা ওষ্ঠধর এরকমটা বলা হয় কিন্তু। আচ্ছা, দেখো পড়া আসেন। এবার আপনাদের একটা কুইজ দিই। কুইজটা হচ্ছে এরকম, নিচের কোনটি বাকযন্ত্র অংশ নয়? আমি বলছি, আপনি দেখেন, বাকযন্ত্রের অংশ নয়, আপনারা বলবেন, ঠিক আছে, বাকযন্ত্রের অংশ নয়। তাহলে আমি ক নাম্বার বললাম হচ্ছে নাক, কি বলেছি, নাক। খ নাম্বার বললাম কণ্ঠ, কি বলেছি, কণ্ঠ। গ নাম্বার বলেছি হচ্ছে কি বলে এটা কি বলে, ঠোঁট বলে, ঠিক আছে, আমি ঠোঁট বললাম, ঠিক আছে। এরপরে ঘ নাম্বার হচ্ছে হাত। আমার বিশ্বাস এই কোশ্চেনটা যদি আসতো, আপনি 1.25, আপনি 1.20, আপনি 1 মার্ক ইজিলি পাইতেন ভাই, যার পরীক্ষা যে মার্ক। এটা দেখবো আমি কয়জন উত্তর পারেন, আমি দেখতে যাচ্ছি এটা কয়জন পারেন। এই কোশ্চেন আপনার পরীক্ষার সময় আসবে না, নিশ্চিত থাকেন ভাই, আপনার পরীক্ষার সময় কঠিন আসবে ভাই, বুঝছেন, আপনার পরীক্ষার সময় কঠিন আসবে, এত সহজ আসবে না। এটা উত্তর করেন দেখি। ম্যাক্সিমাম বলছেন, লাবণী বলছে খ। এই উত্তর করেন না কেন, দ্রুত লিখেন। সাফা লিখেছে হাত, এটা সবাই পারবে, তাহলে আমি এক কাজ করি, এটার উত্তর আমি নিব না। এখন এই কোশ্চেনটা যদি আগামী বিসিএস বা অন্যান্য পরীক্ষায় বা যে পরীক্ষা ব্যাংকের পরীক্ষা আসে, তাহলে এতটা গ্যাপ থাকবে না ভাই। দেখেন, নাক লাগে ভাই, কণ্ঠ লাগে ভাই, ঠোঁট লাগে ভাই, কিন্তু এই হাত কি কথা বলতে গেলে লাগে, মায়ের দেওয়ার সময় লাগে, তাই না, হাত কথা বলার সময় লাগে না। তাহলে খেয়াল করে দেখেন, উত্তরটা ইজি হচ্ছে, এটা প্রাইমারি কোশ্চেন, প্রাইমারি হচ্ছে 2014 সালে আসছিল, ওই কোশ্চেনটা হচ্ছে এইটা। প্রাইমারি কোশ্চেনগুলো একটু খুবই সহজ হয়, আর দুই একটা খুব কঠিন হয়, আননোন থাকে, তো যাক খুবই সহজই বেশি হয়। যে এটা ছিল একটা কোশ্চেন।
এখন ধরেন পরীক্ষা দিচ্ছেন আপনি, আপনার পরীক্ষার সময় এই অপশনগুলো এরকমই থাকলো, ধরেন নাক, হ্যাঁ, কণ্ঠ, ঠোঁট, আর একটা বললো হচ্ছে চোখ। তাহলে উত্তর কি হবে বলেন তো আপনি? এবার উত্তর কি হবে? তো এখন পরীক্ষা দিচ্ছেন আপনি, আজকে না হয় আপনাকে একটু পড়িয়েছি তাই আপনি পারছেন, কিন্তু যখন পরীক্ষা দিবেন তখন তো আর কয়েকদিন আগে পড়ানো হবে না, প্রায় 2-3 মাস 6 মাস আগে পড়িয়েছি ধরেন বা পড়ানো হয়েছে, তখন উত্তর আপনি কিন্তু যেটা ভাববেন, আপনি পরীক্ষা দিচ্ছেন এবং সে ভাবছেন যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়? নাক, কণ্ঠ, ওষ্ঠ, আর একটা হচ্ছে কি চোখ। তাহলে প্রশ্ন হচ্ছে চোখ তো কথা বলতে গেলে লাগে, তাই না? কি বলে না আপনাকে? বলে না কেউ তুমি চোখের ভাষা বোঝো না? অনেকে আছে না, কিছু একদল আছে না বলে এই তুমি চোখের ভাষা বোঝো না। ভাই বিষয় হচ্ছে চোখের ভাষা, চোখ কথা বলতে গেলে লাগে না। আমরা যে কথা বলছি এটা চোখ বন্ধ করে বলা যায়, চোখ খুলে বলা যায়, চোখ কথা বলতে লাগে না। কিন্তু হ্যাঁ, চোখ হচ্ছে ভাষা প্রকাশ করে ভাই, এই চোখ ভাষা প্রকাশের প্রকাশক, ভাষা প্রকাশ করতে পারে, কিন্তু চোখ কথা বলার জন্য লাগে না। তাহলে উত্তর কি হবে? চোখ হবে। এরকম সেনসিটিভ কোশ্চেন কিন্তু আপনাদের সময় বা পরীক্ষায়, আগামী পরীক্ষাগুলো এরকমটা আসবে খুব খুব কাছাকাছি। আচ্ছা, আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, আমাদের ক্লাসটা একটু বড় হোক। উপস্থিতি বাড়লে ক্লাস দিতে যেমন আমারও প্রাণবন্ত ফিল হয়, আপনাদেরও কিন্তু হবে। কেন বলি? কারণ উপস্থিতি বেশি হলে বেশি বেশি প্রশ্ন, বেশি বেশি সমাধান হবে, রাইট? তো একটু দয়া করে আপনারা হচ্ছে একটু শেয়ার করবেন কাইন্ডলি। আচ্ছা, আর একটু মেনশন করেন, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন, যাদের জন্য ক্লাসগুলো প্রয়োজন তাদেরকে মেনশন করুন, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের বাকযন্ত্রের পাঠ মোটামুটি শেষ। এবার আসেন আমি একটু কথা বলি, এই ধ্বনি, খেয়াল করে দেখেন, এই ধ্বনির যে লিখিত রূপ আছে সেটাকে বলা হয় বর্ণ। কি বলা হয় বলেন তো? বর্ণ। খেয়াল করে দেখেন, আমরা যেগুলো বলছি এগুলো কিন্তু শুধু বলা যায়, শোনা যায়। এখন এগুলো দেখতে কেমন এটা তো লিখে প্রকাশ করতে হয়, লিখতে হবে বা চিহ্ন দিতে হবে বা প্রতীক দিতে হবে বা মার্কা দিতে হবে বা চিহ্নিত করতে হবে, যেটা হচ্ছে আমাকে লিখতে হবে বা লিখে বোঝাইতে হবে, এইটাকে বলা হয় বর্ণ। ফর এক্সাম্পল আপনি খেয়াল করে দেখেন, ধরেন একটা চাইনিজ একটা মানুষ আছে, একজন ব্যক্তি, তো আপনাকে সে চাইনিজ ভাষায় বলেছে, আপনি চাইনিজ ভাষায় একটু একটু বোঝেন, কম বোঝেন, তো আপনি ওনার ভাষায় একটা মেডিসিনের নাম বলেছে, তো আপনি শুনলেন কিন্তু আপনি ভুলে যাবেন যে আসলে কি বলেছে, আপনার কনফিউশন লাগছে। তো এমন আপনি কি করেন যে ভাই আপনি যদি একটু লিখে দিতেন তাহলে ভালো হইতো, আমি ভুলে গেলেও এই ফার্মেসিতে গিয়ে আমি বলবো এই মেডিসিনটা আমার এটা লাগবে, রাইট? তাহলে ওই চাইনিজ লোকটা পরে লিখে দিল, তাহলে খেয়াল করেন উনি প্রথমে যেটা বলেছিল সেটা হচ্ছে ভাষা বা হচ্ছে শব্দ বা কথা বা ধ্বনি, তিনি পরবর্তী সময় কিন্তু লিখে দিয়েছেন। তাহলে ওই ভাষাটা দেখতে কেমন, ওই মেডিসিনের নামটা দেখতে কেমন, সেটা হচ্ছে যেটা লিখে দিয়েছে। ওই মেডিসিনটার প্রতীক কিরকম যেটা লিখে দিয়েছে, এটা সাংস্কৃতিক চিহ্ন কিরকম যেটা হচ্ছে লিখে দিয়েছে, এটা দেখতে কেমন যেটা লিখে দিয়েছে, বা এটা লিখিত রূপ কিরকম যেটা লিখে দিয়েছে। তাহলে মনে রাখবেন, এই ধ্বনির চিহ্ন হচ্ছে বর্ণ, এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, এই ধ্বনি দেখতে কেমন সেটা কিভাবে বুঝবো বর্ণ দিয়ে, এই ধ্বনির প্রতীক হচ্ছে বর্ণ, এই ধ্বনির মার্কা হচ্ছে বর্ণ, এই ধ্বনির সাংস্কৃতিক চিহ্ন বা চিহ্ন হচ্ছে বর্ণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন ধ্বনির বর্ণ মোট কয়টা? বাংলা ভাষায় বর্ণ হচ্ছে মোট 50টা। বর্ণ কয়টা? 50টা হচ্ছে বর্ণ। আচ্ছা, 50টা বর্ণ হলে বর্ণমালা কয়টা বলতে পারবেন? বলেন তো, একটু কুইজ দিলাম, বলেন বর্ণমালা কয়টা? বর্ণমালা 51টা না 50টা? বলেন তো বর্ণমালা কয়টা বলবেন? 51টা না 50টা? একটু বলেন, আমি একটু আপনাদের সাথে একটু কুইজ দিই, আপনাদের সাথে একটু থাকি একটু, হ্যাঁ? বলেন যে বর্ণমালা কয়টা, এটি বলেন। হিরোলভের চাইনিজ গান শুনে এখন চাইনিজ বুঝি। আচ্ছা বলেন, উত্তর দেন। আচ্ছা, বুঝতে পারছি চাইনিজ ভাষা আপনি বোঝেন, আর উত্তর দেন, একটু উত্তর বলেন কি হবে বলেন। একটি বলছে একজন, যিনি হচ্ছে শিমুল চন্দ্র রয়। আচ্ছা, কাজী সাব্বির জয়েন করেছে আমাদের সাথে, হাসান হাবিব আছে একটি বলেছেন, তারপর হচ্ছে ফাইমা আক্তার জয়েন করেছে আমাদের সাথে, ফাল্গুনী দেবনাথ বলেছে একটি, সাফা বলেছে 50টি, গুড গুড। তারপর তাসনিম জান্নাত জাবনি বলেছে একটা, সাফা বলেছে আবার বলেছে একটা, গুড। এই পরীক্ষা কিন্তু একবার দেওয়া যায়, দুইবার দেওয়া যায় না, ঠিক আছে? তারপর আব্দুল আওয়াল বলেছেন যে একটা, হ্যাঁ। তাসনিম জাহান শাবানা বলছে একটি, শাবানা, আচ্ছা গুড। সানজিদা সুলতানা বলছেন আচ্ছা দেখেন, ওকে, খেয়াল করে দেখেন, আমি এই জায়গাতে একটু কথা বলবো। বর্ণ হচ্ছে 50টা, কিন্তু বর্ণমালা হচ্ছে একটা। কি বলেছি? বর্ণমালা হচ্ছে একটা। দেখেন ভাই, এই দেখেন আমি অ লিখলাম, আমি লিখলাম ধরেন ই লিখলাম, ধরেন আমি লিখলাম ক, আমি ধরেন লিখলাম গ, আমি ধরেন লিখলাম হচ্ছে চন্দ্রবিন্দু। দেখেন এইগুলো হচ্ছে এই বর্ণ যে সমষ্টিগুলো করেছেন আপনি একসাথে জোড়া দিয়েছেন,
এগুলো হচ্ছে বর্ণমালা। এগুলো কি বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে মাত্র একটা। আপনাকে আমি একটু সহজ করে বুঝাই দিই, আপনারা অনেকে বুঝতে পারেন না। দেখেন ভাই, বর্ণমালা মানে কি? মালা মানে হচ্ছে সমষ্টি বা গুচ্ছ। তো সবগুলা দেখতে, সবগুলা মিলায়া কয় রকম আছে ভাই? একরকম। এই অ হচ্ছে বাংলা, এই রস্যি হচ্ছে বাংলা, এই গ হচ্ছে বাংলা, এই চন্দ্রবিন্দু হচ্ছে কি বাংলা। তার মানে এই সবগুলো মিলায়া হচ্ছে বর্ণমালা, বর্ণ সমষ্টি একটি। আপনাকে আমি একটু গল্প করব, গল্প করে আপনাকে একদম পার্মানেন্টলি বুঝাই দিচ্ছি। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এই উদাহরণটা একটু অ্যাডজাস্ট করে নেন, খুব ভালো বুঝবেন। সেটা হচ্ছে, আমাদের বাসা হচ্ছে, মানে আমার বাসা রাজশাহী শহরে। তো রাজশাহী যখন আমি কি করবো, আমি এখন ক্লাসের টাইমে দেখাও কি জন্য ফাইজলামি করো, যাও রুমে যাও। আচ্ছা সরি, দেখেন তাহলে কি বলেছি আমি? বলছিলাম বর্ণমালা আর একটা হচ্ছে বর্ণ। বর্ণ কয়টা? 50টা। বর্ণমালা কয়টা? বর্ণমালা হচ্ছে একটা। তাহলে এখন খেয়াল করে দেখেন, আমার হোমটাউন হচ্ছে রাজশাহী শহরে। তো সেখানে হচ্ছে খেয়াল করে দেখেন যে আমাদের সময় ট্রেন আছে, এখনো আছে কি জানি না, আগে ছিল যখন ছোট ছিলাম ওই সময় রোজার মাসে, এখন তো রোজার মাস, তো যখন রমজান মাসে রোজা যখন শুরু হতো তখন হচ্ছে আমরা সেহরি করার পরে আপনার হচ্ছে নামাজ যেতাম, ফজরের নামাজ থেকে আসার পরে ডিরেক্টলি বাসায় না এসে আমরা একটু 2-3 কিলোমিটার রাউন্ড দিয়ে একটু গল্প করে বন্ধু বান্ধব বা ছোট ভাই বড় ভাই মিলে বা চাচা ভাতিজা, হ্যাঁ ভাইস্তে, আমাদের এলাকায় ভাইস্তে বলা হয়, সবাই মিলে হচ্ছে একটু আমরা হচ্ছে রাউন্ড দিয়ে চক্কর দিয়ে গল্প করে আসতাম বা একটু দিনই আলাপ আলোচনা করে আসতাম। তো ওই সময় খেয়াল করে দেখবেন যে বাউন্ডারিটা আছে, মানে বাউন্ডারি বলতে মিন করছে আমি, একটা শিউলি ফুলের গাছ আছে। তো সেই শিউলি ফুলের গাছে শিউলি ফুল পড়তো। তো আমরা ছোটবেলার কথা বলছি, একদম ছোটবেলা, ওই সময় শিউলি ফুল কুড়াইনে আসতাম। তো শিউলি ফুল কুড়াইনে আসার পরে বাসায় এসে ওই রোজা করার অবস্থায় যে দুপুর 12টার দিকে, 11টার দিকে, 10টার দিকে, মানে আসার পরে ওই সুই সুতো দিয়ে কিন্তু হচ্ছে মালা গাঁথতাম। কি বলতাম? মালা গাঁথতাম। তো মালা গাঁথার পরে যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো, বা আমার মা যখন জিজ্ঞেস করতো, বা কেউ যখন জিজ্ঞেস করতো যে এই শিউলি ফুলের মালা কয়টা, মানে শিউলি ফুলের মালা কয়টা, তা আমি বলতাম কয়টা, 20টা না 22টা, বলতাম একটা। তার মানে শিউলি ফুলের মালা আছে কয়টা? একটা। এখন যদি প্রশ্ন করা হয়, আরেকটা কাউন্টার প্রশ্ন, যে এই শিউলি ফুলের যে মালা একটা আছে, এই মালায় শিউলি ফুল আছে কয়টা? তাহলে আমি কি করবো? 1টা 2টা 3টা 4টা গুনবো, আমি গুনে আমি বলবো হচ্ছে 50টা, ফর এক্সাম্পল 50টা আছে। তাহলে খেয়াল করে দেখেন, এই শিউলি ফুলের মালা কয়টা? শিউলি ফুলের মালা হচ্ছে একটা। মালা কয়টা? একটা। তাহলে ফুল আছে কয়টা? এই শিউলি ফুল একটা আছে, 2টা আছে, 3টা, গুনে বলবো কয়টা আছে? 50টা আছে। তাহলে মনে রাখবেন, শিউলি ফুলের মালা সমান হচ্ছে বর্ণমালা একটা। আর বর্ণমালা খেয়াল করে দেখেন, বর্ণ হচ্ছে শিউলি ফুলের মালা, বর্ণ কয়টা? 50টা। তাহলে মনে রাখবেন, বাংলা ভাষায়, আমি আবার বলছি, মনে শুনবেন, বাংলা ভাষায় বর্ণ আছে মোট 50টা। বর্ণ কয়টা আছে? 50টা। আর এই সবগুলো মিলায়া বর্ণমালা কয়টা? বর্ণমালা হচ্ছে মাত্র একটা। তাহলে আজকে থেকে আপনার সবাই মনে রাখবেন যে বর্ণমালা হচ্ছে একটা এবং বর্ণ সংখ্যা হচ্ছে 50টি। এবার আসেন, আপনারা একটু বলেন, এই বর্ণমালা আর বর্ণের মধ্যে আপনারা সবাই ক্লিয়ার কেন? একটু বলেন তো, কনফার্ম করেন তো, আপনারা সবাই ক্লিয়ার? ঝামেলা আছে? বলেন। আমরা এখন আজকে যে মূল পড়া, আমরা এখন সেই মূল পড়ায় প্রবেশ করব। আমাকে কাইন্ডলি একটু বলেন যে এই 50টা যে বর্ণ বলেছি আর বর্ণমালা বলেছি একটা, এই পয়েন্টটা সবাই ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন। আমাদের যে মূল আলোচনা আজকের ক্লাসের, আমরা এখন এই মূল আলোচনায় চলে আসছি। আমাদের ক্লাসটা এখন খুব সিরিয়াস ক্লাস হবে। এখন থেকে আপনি যা পড়বেন বা যা পাবেন, মোটামুটি বলা যায় এটা আপনার কাছে নতুন পড়া এখন কাউন্ট হবে। আপনার হিসেবে আপনি যে পড়েছেন সেটাতে আপনার নতুন পড়া কাউন্ট হবে। সুতরাং কেউ এখন ক্লাসটা আর বাদ দিবেন না, এখন থেকে ক্লাস একদম একটা না, খাতা কলম নিয়ে বসে পড়েন, ক্লাস করেন, ঠিক আছে? ওকে, এবার আসেন, দেখেন শিউলি গাছ, ভাইয়া হ্যাঁ মনে পড়ছে, গাছের নিচে রোকেয়া বসে, ভাই একদম, ঠিক আছে। আচ্ছা দেখেন, অনেকে লিখছেন যে ফারজানাইতি, তারপর হচ্ছে আচ্ছা আপনারা অনেকে লিখছেন ক্লিয়ার। আচ্ছা ওকে ঠিক আছে, আমরা এখন পড়ায় যাই। এখন দেখেন, বর্ণ হচ্ছে 50টা। যে 50টা বর্ণ আছে, আপনাদেরকে একটু ধ্বনি এবং বর্ণের মধ্যে আমি একটু সেপারেশন করাই দিই। ধ্বনি আর বর্ণ আমাদের বাংলা ব্যাকরণ অনুসারে এক না, একটু ভিন্ন আছে বা হিসাবে কম বেশি আছে। এটা খুব জরুরি, আপনারা একটু কষ্ট করে ক্লাসটা করেন। দেখেন, আমি কিছুক্ষণ আগে কিছু বর্ণ ধ্বনি বলেছিলাম, যেমন দেখেন, আমি বললাম অ, আমি বলেছি আ, বলেছি ক, বলেছি ম, বলেছি মে, বলেছি পে, ফর এক্সাম্পল। তারপরে দেখেন, বা আমি আরেকটা নিলাম, ধরেন আমি বললাম এ, বলেছি এ, ধরেন এ বললাম। আপনি খেয়াল করে দেখেন, 1 2 3 4 5 6 7
এখানে আমি 7 ধরনের উচ্চারণ দিয়েছি বা ধ্বনি, প্রত্যেকটা উচ্চারণ করা যাচ্ছে, তার মানে প্রত্যেকটা কি ধ্বনি, সাউন্ড করা যাচ্ছে, ধ্বনি, কথা বলা, সাউন্ড, সাউন্ড সমান কি ধ্বনি। আচ্ছা, কিন্তু বর্ণ যে 50টা আছে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এই 50টা বর্ণের মধ্যে কি অ আছে? আছে, হ্যাঁ আছে। আ কি আছে? হ্যাঁ আ আছে। ক কি আছে? দেখেন তো ক কি আছে? আছে। কিন্তু মে, মে কি আছে? না, এই 50টার মধ্যে নাই। পে কি 50টা বর্ণের মধ্যে আছে? নাই। এ, এই এ কি 50টা বর্ণের মধ্যে আছে? অধিকাংশই বলবেন হ্যাঁ না, অবশ্যই না, তাই না? কিছু তো আবার হ্যাঁও বলবেন না, নেই। কেন হ্যাঁ এ কেন বলবেন ভাই? এ আমাদের বাংলা বর্ণমালায় নেই, তবে ধ্বনিতে আছে, এটা নিয়ে কথা বলবো আমি। তাহলে খেয়াল করে দেখেন, এই এ কিন্তু হচ্ছে নাই, খেয়াল করেন। তার মানে আপনি যা উচ্চারণ করতে পারলেন সেগুলো সবগুলো কি ধ্বনির বর্ণের মধ্যে কি আসলো? না। আপনি খেয়াল করেন, আপনি যা উচ্চারণ করলেন, এই যে পে পু কে কু যা উচ্চারণ করেছেন সবগুলো কি বর্ণের মধ্যে কি আছে? 50টা বর্ণের মধ্যে আছে? না। কেবল এই যে কটা যেটা উচ্চারণ করেছেন 1 2 3টা অ আ ক এগুলো ম এগুলো আছে, কিন্তু এই মে পে বা এ বা সামথিং আরো ছিল, আমি উদাহরণ দিয়েছি, এগুলো কিন্তু আমাদের এই 50টা বর্ণের মধ্যে নাই। তাহলে এখান থেকে আপনি কি শিখলেন? এখান থেকে শিখলেন সকল ধ্বনি মানে সব উচ্চারণের যে বর্ণ হবে এমনটা না। সকল ধ্বনি বর্ণের মধ্যে নেই, কারণ বর্ণ হচ্ছে লিমিটেড 50টা, আর ধ্বনি হচ্ছে আনলিমিটেড, এই 50টাও হবে, 50টার বাইরেও হবে। তাহলে কি বুঝলেন? সকল বর্ণই কিন্তু উচ্চারণ করা যায়, এই কারণে ধ্বনি। তাহলে সকল বর্ণই ধ্বনি, কারণ উচ্চারণ করা যায়। কিন্তু সকল ধ্বনি, পৃথিবীর সব ধ্বনি কিন্তু বর্ণ হতে পারে না, বর্ণ হবে না। এই 50টা বাইরে তো আর নাই, লিমিটেড। এই জন্য পরীক্ষা আসতে পারে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি শুদ্ধ বা কোনটা যথার্থ দিয়ে আপনাকে বড় বড় বাক্য করে দিবে যে সকল ধ্বনি বর্ণ, সকল বর্ণ ধ্বনি নয়, বা সকল বর্ণ ধ্বনি, এরকম আপনাকে কিছু বড় বড় বাক্য দিবে, আপনি কিন্তু দেখে ঘাবড়ায় যাবেন, বাট ভেরি ইজি, আপনি পারবেন। ঠিক আছে, ওকে। এখন আসেন, তাহলে বর্ণ 50টা, এই 50টা বর্ণকে আবার ভাগ করা হয় 2 ভাগে। কিভাবে ভাগ করা হয়? 2 ভাগে বর্ণ ভাগ করা হয় 2 ভাগে। আমি লিখছি, দেখুন আমি লিখছি হচ্ছে বর্ণ হচ্ছে মোট 50টা, এটা 2 ভাগে হচ্ছে বিভক্ত। একটা হচ্ছে স্বরবর্ণ, কি বলেছি? স্বরবর্ণ। আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর একটা কি হচ্ছে? আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। খেয়াল করে দেখেন, স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে মাত্র 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। কয়টি বলেন তো? 39টি। এই দুটো জোড়া দিয়ে দিলে হয় কয়টা বলেন তো? মোট হয় 50টি। তাহলে এই 50টি হচ্ছে আমাদের আজকের ক্লাসের বর্ণ। এই জায়গাতে একটা কথা আছে, আমরা অনেকেই ধ্বনি বর্ণের সেপারেশন বুঝি না, এখন শুরু হলো। আবার দেখেন ধ্বনি মোট কয়টি, এই 50টার মধ্যে কয়টি ধ্বনি। তো আমি বইয়ের হিসাব যেটা আছে আমি সেই হিসাবটা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে ধ্বনি হচ্ছে মোট, দেখেন আগে দেখেন, ধ্বনি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে স্বরধ্বনি, কি বলেছি? স্বরধ্বনি। আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, কি বলেছি? ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে, খেয়াল করে দেখেন, স্বরধ্বনি মাত্র 7টা, খেয়াল করেন। স্বরবর্ণ 11টা, কিন্তু স্বরধ্বনি 7টা, খেয়াল করবেন, নোট করেন। এবার আসেন ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। জোড়া দিলে কয়টা হয় বলেন তো? যোগ করলে হয় 37টি। তাহলে ধ্বনির সংখ্যা 37টি আর বর্ণের সংখ্যা 50টি। এর গোপন রহস্য কি, বা এটা আমরা কিভাবে সেপারেশন করব, এটাকে আপনারা জানতে চান? হ্যাঁ বা না বলবেন। জানতে চান নাকি চান না? হ্যাঁ বা না বলবেন। আমি আপনাদেরকে প্রমাণ করে দিব 37টি কেন, কিভাবে, এবং 50টি কেন, কিভাবে, এবং রেফারেন্স কি কি আছে, আমি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ক্লিয়ার করে দিব। আপনারা শুধু আমাকে জানাবেন যে আদৌ আপনারা শিখতে চান নাকি আমি জোর করে পড়াচ্ছি, একটু বলবেন আমাকে কাইন্ডলি, বলেন। লিজা আফরিন লিখছেন হ্যাঁ। আচ্ছা, ক্লাসের উপস্থিতি অনেক কমে যাচ্ছে কেন? মন টিকে না ক্লাসে? মন টিকে না, যাইতে আসতে ইচ্ছা করে নাকি? পানির মতো ক্লিয়ার। কি ক্লিয়ার ভাই? আচ্ছা স্যার, এ এবং অধ্বনি সংবৃত বিবৃত উচ্চারণ বুঝিয়ে দিবেন প্লিজ। লিখেছেন মল্লিক, লিখেছেন মোহাম্মদ মল্লিক লিখেছেন। আপনাকে আমি একটি বিষয় বলি, আপনি একটু ক্লাসে অপেক্ষা করেন, আমরা আজকে সংবৃত বিবৃত নিয়ে একদম ডিটেলস কথা বলবো, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা আমরা শেষের দিকে আসবো, আর কিছুক্ষণ পরে আমরা এটা পড়াবো। আজকের ক্লাসটা হবে খুবই বেসিক থেকে হবে ক্লাসটা, একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমি আপনাদেরকে এতটুকু বলি, অনেক কিছু আছে যা আপনার জানার মধ্যেও অজানা ছিল, সেরকম তথ্য আজকে পাবেন, কিংবা আপনার ওই জানাটাকে আরেকটু স্মার্ট করে দেবো বা আরেকটু সমৃদ্ধ করে দেবো। ফ্র্যাঙ্কলি বলছি, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। দেখেন,
স্বরবর্ণ কয়টা? 11টা। কি কি আছে একটু দেখেন, আমি লিখছি আগে দেখেন। আমি লিখলাম অ, আমি লিখলাম আ, আমি আচ্ছা এর দরকার নেই কমা, আমি লিখলাম হ্রস্ব ই, লিখলাম দীর্ঘ ই, লিখলাম হ্রস্ব উ, লিখলাম দীর্ঘ উ, লিখলাম রি, লিখলাম এ, লিখলাম ওই, লিখলাম ও, লিখলাম ও। এই 11টা হচ্ছে বর্ণ, কোনো ঝামেলা নাই। এই 11টা হচ্ছে বর্ণ। তাহলে স্বরধ্বনি কেন 7টা? রাইট, স্বরধ্বনি কেন 7টা হচ্ছে আমি এখন সেটা নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখেন, স্বরধ্বনি 7টা কিন্তু একবার পরীক্ষা আসছিল, একবার না দুইবার আসছিল সেম কোশ্চেন। পাসপোর্ট অধিদপ্তরে 2014 সালে আসছিল যে বাংলা ভাষায় ধ্বনি মোট কয়টি, যেখানে অপশনে ছিল 39, 41, 42, 43 অপশনে ছিল। এই সেম কোশ্চেন এই 21 সালে কোন একটা পরীক্ষা হয়েছে কেন কোথায় যেন আমার ঠিক মনে নেই, ওইখানে দেখছি এই সেম কোশ্চেন হুবহু তুলে দিয়েছে, যেটাকে রিপিট বলা হয়, রিপিট কোশ্চেন ছিল। তো এখন ওইখানে তো অপশন 37 নাই, আপনি কি করবেন? আপনি কি করবেন, তাই না? সেটা নিয়েও আমি কথা বলবো কিভাবে 41টা হয়। বিভিন্ন বই দেখবেন 41 দেওয়া আছে, কিন্তু 41 কিভাবে হয় এই গোপন রহস্য বাংলাদেশের কোনো বই নাই, আমি দেখছি। মানে বাংলাদেশের কোনো বই না, গাইড বই বলছেন, গাইড বই। এই 41টা কিভাবে 37টা কিভাবে আমি বলছি, অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ আচ্ছা, এবার আসেন, ধ্বনি মানে হচ্ছে মনে রাখবেন উচ্চারণ, প্রথম কথা। আচ্ছা আসেন দেখেন, অ আ ই, দেখেন এইটাকে আমরা বলি ই, মানে ছোট করে বলতে গেলে আমরা ই বলবো, বা রস্য ই অনেকে বলি, বাট যখন লিখতে যাই বা যখন আমরা উচ্চারণ করি ই বলি কিন্তু এটাকে। দেখেন এটাও ই, এটাও ই, খেয়াল করেন দুটোই কিন্তু ই। যখন আমি বলছি ইতি, দেখেন খেয়াল করেন প্লিজ, আমি বললাম ইতি, আবার আমি বললাম ইতি, আমি দেখেন কি বলেছি, একবার বলেছি ইতি, একবার বলেছি ইতি। এই দুই ই এর মধ্যে কোনো পার্থক্য আছে উচ্চারণের ভাই? আছে? বলেন আছে না নাই? কোনো পার্থক্য নেই। এটাও হচ্ছে ইতি, এটা হচ্ছে ইতি। একজন লিখেছেন ইকবাল হোসেন, লিখেছেন টোটাল 39টা। না ভাই, আপনার হিসাব ভুল হচ্ছে, 39টি কোনো বই রেফারেন্স আমি পাই নাই, আপনারা এটা ভুল তথ্য দিয়েছেন। যাই হোক আমরা পড়ায় আসি। দেখেন দেখেন অ আ ই, তাহলে দেখেন রস্যইজা দীর্ঘইতা সেম। তাহলে আমার ধ্বনি হিসাবে দেখেন বর্ণের পার্থক্য আছে ভাই, কিন্তু ধ্বনি উচ্চারণ করবো, আপনি চোখ বন্ধ আপনি উচ্চারণ করছেন, এটাও ইতি, এটাও ইতি। তাহলে এই ইতি ইতি কোনো পার্থক্য হয়েছে ধ্বনি উচ্চারণে পার্থক্য হয়েছে? না, পার্থক্য হয় নাই। এই কারণে আমাদের ধ্বনি বিজ্ঞান যারা আছেন, ধ্বনি বিজ্ঞানী যারা আছেন, ভাষা বিজ্ঞান ধ্বনি বিজ্ঞানী, বা তাদের মতে এটা বাদ যাবে ধ্বনি হিসাবে, কেবল এটা বর্ণ হিসাবে গণ্য হবে। আবার দেখেন রস্যু উ আর একটা হচ্ছে দীর্ঘ উ, সেম। যেমন ধরেন আমি লিখলাম কুল, কি লিখেছি? কুল। আবার আমি লিখলাম কুল, দেখেন সেম প্রনাউন্সিয়েশন, সেম সেম উচ্চারণ। তাহলে এখান থেকে এটা বাদ দেওয়া হয়েছে, কি হয়েছে? এটা বাদ দেওয়া হয়েছে। আবার আসুন রি, এই রি বর্ণটার যে বৈশিষ্ট্য, এটা অ্যাকচুয়ালি ব্যঞ্জন বর্ণের মতো বৈশিষ্ট্য। ফ্র্যাঙ্কলি স্পিকিং, স্বরবর্ণের সংজ্ঞাটা কি? যে বর্ণ, দুটো সংজ্ঞা আছে, ব্যঞ্জন বর্ণের 2 ধরনের সংজ্ঞা পাওয়া যায়, স্বরবর্ণের 2 ধরনের সংজ্ঞা পাওয়া যায়। যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে বাক প্রত্যঙ্গে, যে যে ম্যাটেরিয়ালসগুলো বলেছি, এই যে বাকযন্ত্রের, এগুলোর কোথাও বাধা পাবে না, বাতাসটা ডিরেক্ট বের হয়ে যাবে, সেটা হচ্ছে স্বরবর্ণ। যেমন দেখেন অ আ ই উ এ ও অ, কিন্তু রি, রি, এই রি বলতে গেলে জিহ্বা কিন্তু ঠেকতেছে, দেখেন আপনি উচ্চারণ করেন ই উ এ ও, ঠেকছে না, বাতাস ডিরেক্ট বের হয়ে যাচ্ছে, ফুসফুস থেকে, গলা থেকে, কণ্ঠনালী থেকে ডিরেক্ট বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন বলছে রি, রি কিন্তু ঠেকে যাচ্ছে। তাহলে দেখেন এই রি যখন ঠেকে যাচ্ছে, তাহলে এটা কি অ্যাকচুয়ালি এর বৈশিষ্ট্য কি? ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে বাক প্রত্যঙ্গে ঠেকবে বাতাসটা। যেমন দেখেন ট, হ্যাঁ, র, ন, ল, দেখেন ঠেকতেছে, আগে ঠেকে বসে আছে, কিন্তু এই রিও থেকে বসে আছে। তাহলে পরীক্ষায় যদি বলা হয় নিচের কোন বর্ণটি ব্যঞ্জন বর্ণের মতো হওয়া সত্ত্বেও স্বরবর্ণের মধ্যে অন্তর্ভুক্ত, উত্তর দেবেন রি। নিচের কোন বর্ণের, নিচের কোন স্বরবর্ণটির বৈশিষ্ট্য ব্যঞ্জন বর্ণের মতো, উত্তর দেবেন রি। এটা কিন্তু আননোন কোশ্চেন, পরীক্ষা আসতে পারে, খেয়াল করে, আননোন, পরীক্ষা আসে না কিন্তু আসতে পারে। তাহলে নিচের কোন স্বরবর্ণটির উচ্চারণ ব্যঞ্জন বর্ণের মতো, ব্যঞ্জন বর্ণের বৈশিষ্ট্যের মতো, তাহলে উচ্চারণ কি দিবেন? উচ্চারণ দিবেন হচ্ছে রি। কি দিবেন? রি দিবেন। এবার আসেন এই রি বর্ণটা কেন স্বরবর্ণের মধ্যে আসলো? দেখেন ভাই, ব্যাকরণটা অনেকাংশেই বা পুরোটা সংস্কৃত থেকে আসছে। তো সংস্কৃত ভাষাতে এই রিটা কিন্তু স্বরবর্ণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো বাংলা ভাষা, যেটা বাংলা এখন যে বলতেছি, এই ভাষাতে এটা চেঞ্জ করা হয় নাই, এই রিকে রেখে দেওয়া হয়, এই কারণে রিটা এভাবে থেকে গেছে। এবার আসেন এই রিটা কিন্তু আমরা রি না বলে আমরা একটা ব্যঞ্জন বর্ণ র আর একটা স্বরবর্ণ হচ্ছে ই, যেটা রাখছিলাম, যেটা রেখেছি এই ই,
এই দুই বর্ণের সমষ্টি কিন্তু রি বলা যায়। আমার দরকার না রি, আজকে থেকে আমি রি বলবো না, আজকে থেকে আমি রি লিখবো না, বলবো না, আমি আজকে থেকে লিখবো র রস্য এটা লিখবো। দেখেন আমরা লিখবো হচ্ছে এখন থেকে এটা লিখবো, কি লিখবো, এটা লিখবো। তাহলে এই রিকে বাদ দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে। দুটি মৌলিক বা দুটি মূল ধ্বনি মূল দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এই কারণে রিকে রাখা হয় নাই বা বাদ দেওয়া হয়েছে। এবার আসেন এই নিয়ে ঝামেলা নাই, কিন্তু দেখেন এই ওই নিয়ে ঝামেলা আছে। কিরকম, আমি কিন্তু এই ওইটা কিন্তু দেখেন অ এবং হচ্ছে রস্যই, দেখেন এই একটা মূল নিলাম, ধ্বনি মূল নিলাম একটা অ, আর ধ্বনি মূল হচ্ছে রস্যই নিলাম, দিয়ে বললাম ওই। তার মানে আমার এই ওই দরকার নাই, আমার এই ওই ছাড়াও আমি উচ্চারণ করতে পারছি। আবার আসেন ও, কি বলেছি, ও বা ও বললাম, দেখেন ও লিখলে কি হবে, অ, দেখেন খেয়াল করে দেখেন অ রস্যু, তার মানে এই মূল ধ্বনি মূল হচ্ছে একটা অ আর স্বরধ্বনি মূল হচ্ছে একটা রস্যু, এই দুটো মিলে কিন্তু আমি ও বলতে পারছি, অর্থাৎ আমার এটা লাগছে না, এটা দরকার নেই। তাহলে আপনি খেয়াল করেন মোট 11টা স্বরবর্ণ, এখান থেকে আপনি ধ্বনি হিসাবে নিলেন কয়টা, ধ্বনি হিসাবে নিলেন কয়টা, নিয়েছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। খেয়াল করেন তারপরে নিয়েছেন কয়টা, নিয়েছেন হচ্ছে আপনি ছয়টা। প্লিজ দেখেন নিয়েছেন হচ্ছে আপনি ছয়টা নিয়েছেন, এই দেখেন ছয়টা। বাদ দিয়েছেন কয়টা, 11 থেকে বাদ দিয়েছেন কয়টা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাদ দিয়েছেন। আচ্ছা তাহলে এই যে 6, তাহলে প্রশ্ন স্যার আপনি একটু বললেন স্বরবর্ণ 11, স্বরধ্বনি 7, তাহলে আপনি তো স্বরধ্বনি 6টা হচ্ছে, আর একটা কোত্থেকে পেলেন? আরেকটা হচ্ছে আমাদের ধ্বনি বিজ্ঞানী আব্দুল হাই, তিনি এই ধ্বনি প্রবক্তা, এই ধ্বনি যুক্ত করে তিনি করেন 7টা। কয়টা হয়েছে এবার দেখেন তো, এটা যুক্ত করলে কয়টা হয়, এবার দেখেন যুক্ত করলে 7টা, কয়টা হয় 7টা। অর্থাৎ এই টা বর্ণমালা বা স্বরবর্ণের যে 11টা আছে এর মধ্যে না, এর বাহির থেকে ঢুকে যা করে নিয়েছে। আমরা যখন বলি অ্যান্ড, অ্যাপল বলি না, আমরা বলি অ্যাডমিশন, আমরা অ্যাডমিশনটা তো অনেক এ দিয়ে লিখি, হ্যাঁ আমি গ্রুপে অনেক সময় লিখি অ্যাড, সেই অ্যাড বানানটা কিন্তু এটা দেওয়া হয় অ্যাড, কিন্তু এখন আমি ফন্ট করতে পারি না, আমার কিবোর্ডে ফন্টটা আসে না, মানে আমি পারি না, অভ্যস্ত না, এই কারণে আমি লিখি, আমি এভাবে লিখি, এই যে এইভাবে লিখি অ্যাড, এভাবে লিখি, বা অ্যাডমিশন আমরা এইভাবে লিখি, বাট অ্যাকচুয়ালি এই বর্ণগুলো লিখতে হবে, অ্যাকচুয়ালি প্রমিত হচ্ছে এরকম অ্যাড, এভাবে লিখতে হবে অ্যাড, বা অ্যাডমিশন এভাবে লিখতে হবে অ্যাডমিশন, বুঝতে পেরেছেন? যাও এবার আসেন একটা তথ্য লিখেন, এই ধ্বনির প্রবক্তা লিখেন আব্দুল হাই, লিখেন সবাই, লিখেন সবাই, লিখেন ধ্বনির প্রবক্তা হচ্ছে আব্দুল হাই, লিখেন সবাই, লিখেন প্লিজ ধ্বনির প্রবক্তা। আচ্ছা অনেক একজন লিখছেন, সাজ্জাদ হোসেন লিখছেন যে সরি ও যোগ হচ্ছে রস্যই সমান ও হবে, আপনার তথ্য ভুল হচ্ছে, এটা ও দিয়েও হয় অ দিয়েও হয়, বাট এটা মূলত সবার বইয়ে দেখেছি প্রমিত মৌলিক বইগুলোই, সেখানে দেখা যাচ্ছে অ দিয়ে নিয়েছে, ও দিয়ে নিচ্ছে না, অপশন আপনি ও না পেলে ও দিতে, অ না পেলে ও দিতে পারেন, সমস্যা নেই। যা পড়ায় আসেন, তাহলে এটা লিখেন, এটা প্রবক্তা কে, এটা পরীক্ষায় একবার ব্যাংকে আসছিল, এটা প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। কি বলেছি, আব্দুল হাই হচ্ছে এর এই প্রবক্তা। তিনি 1974 সালে, কত সালে, 1974 সালে তিনি এই ধ্বনিটি বাংলা ভাষায় নিয়ে আসেন, ঠিক আছে, 1974 সালে। আচ্ছা তাহলে এই দেখেন এই 7টার হিসাব কিন্তু হয়ে গেল। তাহলে স্বরবর্ণ অর্থাৎ খেয়াল করেন এই 7টা দিয়ে কিন্তু আমরা এই 11টা উচ্চারণ করতে পারি, এই জন্যই বলা হচ্ছে স্বরধ্বনি 7টি আর স্বরবর্ণ হচ্ছে 11টি। তাহলে এই স্বরবর্ণ স্বরধ্বনি এই পয়েন্টটা ক্লিয়ার হতে পেরেছেন না পারেন না, আমাকে একটু হ্যাঁ বা না বলেন তো প্লিজ, একটু সিনসিয়ারলি ক্লাসটা করেন, অনেক কিছু শিখতে পারবেন আজকের ক্লাসে। একটু বলেন যে এই বিষয়টা আপনি শিখতে পেরেছেন, প্লিজ এই অর নো লিখেন, একটু লিখেন সবাই, লিখেন এটা পার্থক্য বুঝতে পেরেছেন কিনা একটু লিখেন সবাই, যে স্বরবর্ণ 11টা, স্বরধ্বনি হচ্ছে 7টা, এটার পার্থক্য বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু দয়া করে জানাবেন, দরকার আছে। যাদের কাছে আমার বই আছে তারা দেখবেন পৃষ্ঠা নম্বর হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আমি আলোচনা করেছি, এটা আমি শেষের দিকে দিয়ে দিয়েছি এবং হেডিং দিয়েছি যাদের প্রয়োজন, দেখবেন পৃষ্ঠা নম্বর হচ্ছে 29, সেখানে বলা হয়েছে ধ্বনি ও বর্ণের পার্থক্যজনিত দ্বিধা, ব্র্যাকেটে বলেছে যাদের প্রয়োজন, অর্থাৎ সবার কিন্তু এটা প্রয়োজন না, অনেকে দরকার নাই, মুখস্থ করবো দরকার নাই, আমার জানার দরকার নাই, ব্যাখ্যা করেন না, অনেকে আছে ভাই, আছে না, এই কারণে কি করেছি আপনার এই জায়গাতে আমি এক পৃষ্ঠা প্রায় 101 পৃষ্ঠা খরচ করে আমি উল্লেখ করে দিয়েছি কোনটা কিভাবে আসছে না আসছে, আমি সব কিন্তু আপনাদেরকে এই বলে দিয়েছি এই কনসেপ্টটা। তাহলে আপনারা কিন্তু এখান থেকে এটা পিক করতে পারেন বা আমার ক্লাসের মাধ্যমে এটা জেনে নিতে পারেন, এবং পরবর্তী সময় চাইলে আপনি ভুলে গেলেও বা ক্লাসটা না দেখো সেখান থেকে আপনি তথ্যটা পিক করতে পারেন, রাইট? তাহলে এটা আমি একটু আপনাদেরকে জানাই দিলাম। আচ্ছা এবার আসেন আমাদের একটা বিষয় বলি। আচ্ছা ওকে 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 আছেন, হ্যালো, ক্লাস কি ঠিক আছে? এস অর নো একটু লিখবেন, আমি একটু বুঝতে পারছি না,
একটু লিখেন তো, ক্লাস কি রেগুলার আছে? ঠিক আছে, একটু লিখেন, লিখেন কেউ। হ্যালো, ওকে ওকে ওকে, জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন আমরা দেখেন বললাম নানা, মূর্ধন্য দিয়ে বললাম নানা, দন্ত দিয়ে বললাম নানা, তার মানে বর্ণ হিসাবে মূর্ধন্য এবং দন্তন্য আলাদা, কিন্তু ধ্বনি হিসাবে কি একটা। ধ্বনি হিসাবে কয়টা? একটা। তাহলে একটা কমে গেল, এখান থেকে মূর্ধন্য বাদ যাবে। আচ্ছা, ধরুন আমি বললাম অঙ্ক, প্লিজ খেয়াল করেন, আমি বলেছি অঙ্ক, আমি আবার বললাম অঙ্ক। দেখেন তো ভাই, উচ্চারণে কোনো পার্থক্য আছে? এটাও অঙ্ক, এটাও অঙ্ক, উচ্চারণে পার্থক্য আছে? না, পার্থক্য নাই। তার মানে আছে দুইটা, কিন্তু উচ্চারণ মানে উচ্চারণ একটা, কিন্তু বর্ণ কয়টা? দুইটা। এখানে আমরা নিব একটা, তার মানে এটা বাদ দেওয়া হয়েছে, অনুসার বাদ দেওয়া হয়েছে, এখানে ধরা হয়েছে একটা। খেয়াল করেন, আমি বললাম আহ, আমি হ দিয়ে বললাম, আবার আমি হ না দিয়ে বিসর্গ দিয়ে বললাম আহ। দেখেন এইটা বললো যা উচ্চারণ, এটা বললো তা উচ্চারণ। তাহলে বর্ণ দুটো দুই রকম দেখতে, কিন্তু প্রনাউন্সিয়েশন যখন করছি তখন কিন্তু আমরা পাচ্ছি একরকম। কয় রকম পাচ্ছি? একরকম। যারা ধ্বনি বিজ্ঞানী, ভাষা বিজ্ঞানী যারা আছেন, তারা এই বিষয়টা ফেলে দিয়েছেন, মানে ধ্বনির মধ্যে অন্তর্ভুক্ত করেন নাই। আচ্ছা, আরো আছে, যেমন আমি বললাম দেখেন যাই বা জাম, কি বলেছি আমি? জাম। আমি বললাম বর্গীয় যাতে বললাম, ধরেন অন্তুষ যাতে বললাম জাম, কি বলেছি আমি? জাম। দেখেন এইটাও যা উচ্চারণ, এটাও তা উচ্চারণ, জাম জাম। খেয়াল করেন, তাহলে উচ্চারণ সেম। এই ধ্বনি বিজ্ঞানীরা এটা বাদ দিয়ে দিয়েছেন ধ্বনি হিসাবে, কেবল বর্ণ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আবার কিন্তু একটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। খেয়াল করেন, আমি বললাম ভাষা, কি বলেছি দেখেন তো? বললাম ভাষা, আমি আবার বললাম ভাষা। ভাই উচ্চারণ কি সেম না? দেখেন উচ্চারণ কি সেম না? তাহলে এটাও যা, এটাও তা, এখান থেকে এরা এটা ফেলে দিয়েছে, মানে বর্ণ হিসেবে ফেলেছে। এটা যদিও বর্ণ হিসেবে ফেলেছে, মনে রাখবেন, বর্ণ হিসেবে এটা, সরি ধ্বনি হিসেবে ফেলেছে, মধ্যরস বাদ দিয়েছে। আচ্ছা, ধরুন আমি আরো কিছু ধরুন দিচ্ছি, যেমন বললাম তড়িৎ। আচ্ছা, তড়িৎ না, আমি বললাম পরফিত, আমার জায়গা নাই, আমি এমনটা করছি। দেখেন আমি বললাম পরফিত, আবার আমি বললাম পরভৃত বা পরভৃত। দেখেন এটারও যা উচ্চারণ, এটারও তা উচ্চারণ প্রায় সেম। তার মানে এই খণ্ড ত আর ত উচ্চারণ প্রায় একই রকম, তাহলে বা একই, ধ্বনি একই। তাহলে বর্ণ হিসেবে আলাদা হতে পারে, বাট ধ্বনি একই। ধ্বনি বিজ্ঞানীটা বাদ দিয়েছে, দেখেন আবার একটা কমে গেল। আরো আসেন, যেমন দেখেন চন্দ্রবিন্দু, আমি বললাম চাঁদ, চাঁদ, এটাকে অনেকে স্বতন্ত্র বর্ণ হিসেবে নেয় না, দিল যা না দিল তা অনেকে নেয় না, তাই চন্দ্রবিন্দুটা হচ্ছে বাদ যাবে। তাহলে কি? চন্দ্রবিন্দু বাদ যাবে। এবার আসেন ইও, কি বলেছি? ইও। এই ইওর নিজস্ব কোনো উচ্চারণ নেই। এবার উচ্চারণ হয় তিন রকম, দুই রকম উচ্চারণ হয়। কিরকম? এই উচ্চারণ হয় যে দেখেন অয় চন্দ্রবিন্দু এরকম উচ্চারণ, আশিক্যর মতো উচ্চারণ হয়। কিরকম? আমরা বলি মিয়া, কি বলেছি দেখেন, আমরা বলেছি মিয়া। দেখেন মিয়া উচ্চারণটা হয় কিরকম? দেখেন উচ্চারণটা কিন্তু হয় হচ্ছে এই মি আ, এই দেখেন উচ্চারণটা কিন্তু এরকম হচ্ছে, নিজস্ব উচ্চারণ নাই। আবার যখন একে আমি জয় ইওর সাথে যুক্ত করব, জয় ইও, ধরেন আমি লিখলাম যে কি বলে অঞ্জলি। দেখেন কি লিখেছি আমি লিখেছি অঞ্জলি। তাহলে এই অঞ্জলিটা যখন আমি উচ্চারণ করব, উচ্চারণ দেখেন এটা ভাঙলে কি পাবো? ভাঙলে পাবো, আচ্ছা দেখা যাচ্ছে কি নিচে? আগে দেখে আসি, নিচে কি দেখা যাচ্ছে? অঞ্জলি, ও দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখেন আমি লিখলাম অঞ্জলি, এই অঞ্জলিটা এখানে আছে কি? এখানে আছে হচ্ছে ইও, আর একটা আছে বর্গীয় জ। তাহলে এটার উচ্চারণটা হওয়া উচিত না এরকম যে ইও অঞ্জলি না হয়ে ইওজলি। উচ্চারণ কি হওয়া উচিত? ইওজলি। কিন্তু উচ্চারণ কি ইওজলি হয়? উচ্চারণ হয় অঞ্জলি, দন্তন্য। কি উচ্চারণ হয়? অঞ্জলি। তাহলে এই ইউর উচ্চারণটা দেখেন, একটা অয় চন্দ্রবিন্দুর মতো একবার হচ্ছে, একবার হচ্ছে নয়ের মতো, একবার হচ্ছে আর একবার গয়ের মতো হয় যুক্ত অবস্থায়। যেমন বিজ্ঞান, জয় ইউ, তাহলে হওয়া উচিত কি? বিজ্ঞান। এই উচ্চারণ কি হয়? বিজ্ঞান, গ গ হয়ে যায়, অয় চন্দ্রবিন্দু বিজ্ঞান। তাহলে দেখেন এই ইউর কোনো স্বতন্ত্র উচ্চারণ নাই। তাহলে একটু হিসাব করে আমরা দেখেন তো, একটা, দুইটা, তিনটা বাদ দিছি, চারটা বাদ দিলাম, পাঁচটা বাদ দিয়েছি, ছয়টা বাদ দিয়েছি, সাতটা বাদ দিয়েছি। আচ্ছা, আরো দুইটা, কি আছে দুইটা দেখেন তো? একটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, একটা অন্তস্থ অ, কি বলেছি? অন্তস্থ অ। দেখেন আমি বললাম যোগ, কি বলেছি? যোগ। এবার আমি বললাম বিয়োগ, খেয়াল করেন, বললাম যোগ, হওয়া উচিত কি? বিযোগ। যোগ বিযোগ, কিন্তু হয়ে গেল কি? বিয়োগ। খেয়াল করেন, আবার আমি বললাম যোজক, এবার আমি বললাম কি? বিয়োজক। দেখেন তাহলে যোজক বিযোজক হওয়া উচিত বিযোজক, কিন্তু হয়ে গেল কি? বিয়োজক। যোজন হয়ে গেল কি? বিযোজন, না বিয়োজন হয়ে গেছে বিয়োজন। অ্যাকচুয়ালি এই জয়েরই আরেকটা রূপ হচ্ছে অন্তস্থ অ, এই কারণে এই অন্তস্থ অ হচ্ছে আমাদের এখান থেকে বাদ যাবে।
কি বাদ যাবে? অন্তস্থ অ হচ্ছে আমাদের এখান থেকে বাদ যাবে। তাহলে মোট বাদ গেল কি কি দেখেন তো, বাদ গেল খণ্ডত, বাদ গেল অনুস্বর, বাদ গেল বিসর্গ, বাদ গেল চন্দ্রবিন্দু, বাদ গেল ইয়, বাদ গেল মূর্ধন্য, বাদ গেল মূর্ধন্য স, বাদ গেল অন্তস্থ জ, বাদ গেল অন্তস্থ ওয়া। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে আমাদের বাদ গেছে। তাহলে মোট বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ খেয়াল করেন, মোট ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এই 39 থেকে, আচ্ছা আমি এখানে লিখছি দেখেন, মোট হচ্ছে কয়টা? 39 মাইনাস হচ্ছে 9, তাহলে থাকে কয়টা ভাই? 30টা। এই 30টা দিয়েই আপনি এই 39টা কাজ করতে পারবেন ভাই। এই 30টা সাউন্ড দিয়ে আপনি এই ব্যঞ্জন বর্ণ যে 39টা আছে এগুলো আপনি সাউন্ড তৈরি করতে পারবেন। তার মানে কিছু কিছু বর্ণ আছে যে বর্ণের উচ্চারণগুলো হচ্ছে সিমিলার, উচ্চারণ সেম, এগুলোকে বলা হয় ধ্বনি। ধ্বনি মানে কি রে ভাই? সাউন্ড, সাউন্ডের বিষয়। তাহলে কিছু কিছু বর্ণ আছে যে বর্ণগুলো দুইটা বর্ণ হওয়া সত্ত্বেও উচ্চারণ একরকম হয়ে যাচ্ছে, এইগুলোকে বলা হয় আপনাদের, এগুলোকে বলা হয় ব্যঞ্জন, কি বলে, ধ্বনি হিসেবে রাখা হয়, একটা বর্ণ হিসেবে বাদ দেয়। তাহলে দেখেন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। বুঝতে পেরেছেন? এখন চলে আসেন আমাদের এখানে, তাহলে আপনারা হিসাব পেয়েছেন? তাহলে দেখেন এই হচ্ছে 9টা বাদ দিয়েছে, উপরে হচ্ছে 30টা, যোগ করেন, যোগ হচ্ছে 7টা, যোগ কয়টা? যোগ হচ্ছে 7টা। তাহলে মোট হইলো কয়টা? হ্যালো, তাহলে মোট হইলো হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, কি ভাই ক্লাসে আছে? তাহলে হলো কয়টা? 37টা। তাহলে দেখেন 37টা, দেখেন হিসাব কিন্তু দেখেন যোগ করেছিলাম, এই দেখেন 37টা মিলে গেছে। এখন আরেকটা প্রশ্ন মনে রাখবেন, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ এবং আরো অন্যান্য মতবাদ অনুসারে, সবার মতবাদ অনুসারে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে, মনে রাখবেন, মোট হচ্ছে 30টি আর স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, মোট হচ্ছে 37টি হচ্ছে ধ্বনি। মোট কয়টা বলেন তো? এটা হচ্ছে ধ্বনি। আর এখানে হচ্ছে 39টি হচ্ছে বর্ণ আর 11টি হচ্ছে, মানে 39টি ব্যঞ্জন বর্ণ আর 11টি হচ্ছে স্বরবর্ণ। এই দুটো যোগ করলে হয় মোট হচ্ছে 50টা। এই 50টাকে বলা হয় বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কিছুদিন আগে যে পরীক্ষায় বা 2014 সালে যে পরীক্ষায় পাসপোর্ট অধিদপ্তরে আসছিল, মোট ধ্বনিমূল বা মোট ধ্বনি কয়টি? যেখানে অপশনে ছিল কি দেখেন তো, অপশন ছিল হচ্ছে 39, অপশন ছিল হচ্ছে 41, অপশন ছিল হচ্ছে 42, অপশন ছিল 43। উত্তর দিব কোনটা ভাই? উত্তর দিব কোনটা? রাইট, উত্তর দিব কোনটা? এখানে অবশ্যই এই প্রশ্নে যে ভুল আছে তা না, এই প্রশ্ন ঠিক আছে। আমি আবার বলছি, একজন লিখেছেন হেলাল উদ্দিন, অসাধারণ, আজ প্রথম জীবনে জানলাম। কি ভাই? আচ্ছা শোনেন, আপনাদের অ্যাক্টিভিটি একটু কমে গেছে, আপনারা ঝিমায় পড়েছেন মেবি। দেখেন ভাই, ফেসবুকের ক্লাসগুলো আমি দেখেছি, সেই সব ক্লাসগুলোই হিট হয় যে ক্লাসগুলো হচ্ছে খুবই সাধারণ, আপনারা সেই ক্লাসগুলোই বেশি গলদকরণ করেন। আর যে ক্লাসগুলো তথ্য একটু গভীরে চলে যায় সেগুলো আপনারা ক্লাসে কম মানে গলদকরণ কম করেন, কম। ফ্র্যাঙ্কলি দেখেছি, এই যে তথ্যটা আমি দিচ্ছি, এই তথ্যটা আপনি দেখবেন বাংলাদেশের কোনো বই, যে গাইড বইগুলো আছে, কোনো বই এরকম তথ্য নাই। খালি কইছে 41টা কোত্থেকে আইছে, কোন মঙ্গল গ্রহ থেকে আসছে, কিচ্ছু বলে নাই। তো এই বিষয়গুলো গলদকরণ কতদিন করবেন? একটু বেসিক্যালি তথ্য থেকে জানার চেষ্টা করেন, একবার জানলে আপনার আর কেউ আটকাতে পারবে না, খুব ভালো পারবেন। আচ্ছা, আগে বেসিকটা ক্লিয়ার করে নেন। কেন বলি ভাই, এটা আমরা কষ্ট করে কেন করছি? দেখেন, যারা ক্লাস থেকে লিভ নিয়েছে এরাই দেখবেন গ্রুপে পোস্ট করবে, স্যার নাসিক্য বর্ণ কয়টা, নাসিক্য ধ্বনি কয়টা, স্যার স্পৃষ্ট বর্ণ কয়টা, স্পৃষ্ট ধ্বনি কয়টা, শীষ বর্ণ কয়টা, শীষ ধ্বনি কয়টা, উষ্ম বর্ণ কয়টা, উষ্ম ধ্বনি কয়টা। আরে বাবা, ক্লাস না করলে বুঝবেন কেমনে? এখন পড়াচ্ছে আমি ধ্বনি বর্ণের সেপারেশন। যদি আপনি ধ্বনি বর্ণ ঠিক মতো বুঝতে পারেন তাহলেই তো আপনি বুঝতে পারবেন নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য বর্ণ কয়টা। তখনই তো আপনি বুঝতে পারবেন শীষ বর্ণ কেন হচ্ছে, শীষ ধ্বনি কেন বর্ণ হচ্ছে 3টা, শীষ ধ্বনি কেন 2টা হচ্ছে। তখন আপনি বুঝবেন। এটা যদি আপনি ক্লাসটা যদি থাকতেন এই গত 10-15 মিনিট, তাহলে আপনি বুঝতে পারতেন। ফ্র্যাঙ্কলি বলছি ভাই। তো সুতরাং আপনারা আসলে খেতে জানেন না, সমস্যা হচ্ছে এইটা, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এখন আসেন 41টা কিভাবে। পবিত্র সরকার একজন বিখ্যাত ব্যক্তি, বাংলার অনেক অবদান রেখেছেন, নামটা হচ্ছে পবিত্র সরকার। এই পবিত্র সরকারের মতে তিনি বলেছেন, খেয়াল করেন, তিনি বলেছেন ব্যঞ্জন, খেয়াল করেন এটা মিশাচ্ছি, তিনি বলেছেন ব্যঞ্জন ধ্বনিমূল, কি বলেছে? ব্যঞ্জন ধ্বনিমূল বা ধ্বনি হচ্ছে 30টি। কয়টি বলেছে? 30টি। এবং খেয়াল করে দেখেন, এই যে স্বরধ্বনি যেটা আছে না, স্বরধ্বনি, এবং তিনি বলেছেন স্বরধ্বনি, স্বরধ্বনি হচ্ছে 7টা। এবং অতিরিক্ত ভাবে তিনি বলেছেন অর্ধস্বর, কি বলেছেন? অর্ধস্বর
এই অর্ধস্বর আমাদের বাংলা ভাষায় আছে 4টা। কি কি আছে সেটা হচ্ছে ই মানে রস্যু ই, উ মানে হচ্ছে রস্যু উ, এ আর একটা হচ্ছে ও। এই 4টাকে বলা হয় অর্ধস্বর। অর্ধস্বর বিষয়টা অ্যাকচুয়ালি কি আপনারা জানেন না, কানের কাছে ক্যান ক্যান করেন, স্যার পারি না জানি না বুঝাই দেন। কিছু বিষয় হচ্ছে ক্লাস করতে হয়, জানতে হয়, বুঝাতে হয়, কথা বলে বুঝাতে হয়। কিছু বিষয় আছে লিখে ভালো বোঝানো যায়, এই বিষয়গুলো কথা বলে বেশি ভালো বোঝানো যায়। আপনাদের উচিত ক্লাসটা করা, ডেফিনেটলি ক্লাসটা করা উচিত, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওকে, তো দেখেন অর্ধস্বর হচ্ছে কয়টা? অর্ধস্বর হচ্ছে 4টা। তাহলে মোট দেখেন কয়টা হয়েছে, এই দেখেন 7 আর 4 হাতের 1 কত দেখেন, 3 আর হাতের 1 4, এই দেখেন 41টা। এই হলো 41 হলো হিসাব। খাতা কলমে টুকে নেন, বাংলাদেশের কোনো গাইড বই পাবেন না দিছে 41। কেন 41 হয়েছে এরা জানে কি জানে না আমি জানি না, বাট কোনো বই পাবেন না ভাই। আমার লক্ষাধিক না, হিউজ টাইম প্রশ্ন করা হয়েছে, স্যার 41টা কিভাবে হলো কিভাবে হলো কিভাবে হলো, এভাবে হয়েছে এভাবে হয়েছে এভাবে হয়েছে। খাতা কলমে লিখে রাখেন, প্রয়োজনে প্রশ্ন ছিঁড়ে নিচে ব্যাখ্যা লিখে রাখবেন, টেপ দিয়ে ব্যাখ্যা করে ব্যাখ্যা লিখে রাখবেন যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, স্বরধ্বনি 7টা, মোট 37টা। অতিরিক্ত ভাবে এই যে পবিত্র সরকার তিনি বলেছেন অর্ধস্বর যেগুলো আছে 4টা, এই 4টা জুড়ে দিয়েছে, মোট হয়েছে 41টা। দয়া করে খাতা কলমে লিখে রাখেন, নাহলে আবার আপনি ক্লাস করার পরশুদিন আপনি বলবেন স্যার 41টা কিভাবে হলো আমি বুঝলাম না। এখন প্রশ্ন হচ্ছে স্যার 41টা গ্রহণযোগ্য বেশি না 37টা? ডেফিনেটলি 37টা গ্রহণযোগ্য বেশি। এখন প্রশ্নকর্তা কোন বই ফলো করে, কোন বই অনুসরণ করে প্রশ্ন করছেন এটা জানা বলা কঠিন। তবে কিছু কিছু বিষয় আমরা অনেক দিন থেকে আমি পড়াচ্ছি, আমি বিষয়গুলো কানেক্ট করার চেষ্টা করি, অবজার্ভ করার চেষ্টা করি, কিছুটা বুঝতে পারি যে এই বইগুলো হয়তো ওনারা অনুসরণ করছেন বা এই বই অনুসারে হয়তো উত্তরগুলো উনি পিক করছেন বা নিচ্ছেন। বুঝতে পেরেছেন? তাই এই 41টা হচ্ছে এখান থেকে প্রশ্নটা করা হয়েছিল এই পবিত্র সরকারের মতবাদ অনুসারে বা তার কি বলে তার হচ্ছে কি বলে এটা তার তত্ত্ব অনুসারে এই 41টা উত্তর হয়েছে অপশনে। এই হচ্ছে 41টা। বুঝতে পারছেন? বোঝা গেছে? বুঝতে পারছেন আশা করি। আমাকে এবার একটু বলেন তো, আপনারা সবাই ক্লিয়ার হতে পেরেছেন না পারেন নাই? বলেন, ক্লিয়ার হতে সবাই পেরেছেন না পারেন নাই? 4টা লিখে দেন, 4টা লিখে দেন, 4টা লিখে দিব। অর্ধস্বরগুলো কি কি? অর্ধস্বরগুলো হচ্ছে কি কি দেখেন, খেয়াল করে লিখেন। আপনারা ক্লাসটা একটু শেয়ার করেন, নিজ নিজ টাইমলাইনে শেয়ার করেন এবং হচ্ছে বন্ধু ইনভাইট করেন। ক্লাসে উপস্থিতি অবশ্যই বেশি হলে আপনাদের জন্য ভালো ভালো কিছু গিফট থাকবে। আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনাদেরকে গ্রুপে অ্যাক্টিভ রাখার জন্য। আমি কিছুদিন বইয়ের কাজ করার কারণে আমি একটু অ্যাক্টিভ কম হয়েছিলাম, এই কারণে আজকে এই অবস্থা হয়েছে, শুধু বইয়ের কারণে। যাক, বই আমি নিয়ে আসতে পেরেছি। আমি এখন আপনাদেরকে সময় দিব, আপনাদের যে কোনো প্রবলেম আমার বইটা পড়বেন, সে বই দেওয়া আছে খুব সুন্দর করে। আপনাদের উচিত আমার বইটা রাখার সাথে। সিরিয়াসলি অনেকে বলছে অ্যাডমিশনের শিক্ষার্থী আমি কি রাখবো না রাখবো না। রাখবেন, আপনি প্রশ্ন পড়বেন, আপনি এই প্রশ্নগুলো পড়বেন। প্রশ্ন পড়ার পরে যে বিষয়গুলো আপনার কাছে আননোন মনে হচ্ছে, আপনি জানেন না বা একদম কঠিন বা নতুন বা ইউনিক, সেই তথ্যগুলো আপনি যেটা করবেন ব্যাকগ্রাউন্ড জানার জন্য আপনি ওই অধ্যায়ে চলে যাবেন প্রথম দিকে থিওরি পার্টে। ওই অধ্যায়ের থিওরি পার্টে গিয়ে আপনি দেখবেন যে ওই অংশটা আমি কিভাবে আলোচনা করেছি বা কিভাবে কি দিয়েছি, দেন ওটাও আপনি টুকে রাখবেন বা ওইটা কোশ্চেন সলভ করে ফেলবেন। এইভাবে আপনি আমার বইটা পড়তে পারেন। আমি ছেলে মেয়েদেরকে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি, সবসময় বলি যে আপনারা দয়া করে থিওরিটা ভালো করে পড়বেন, পড়ার পরে আপনারা বিসিএস এর কোশ্চেন অবশ্যই সলভ করবেন, বিসিএস এর প্রশ্ন। এরপরে ভার্সিটি যারা পরীক্ষা দেন তারা ভার্সিটির প্রশ্ন সলভ করবেন। আর অতিরিক্তভাবে আর দুটো বিষয় সলভ করতে হবে, সেটা হচ্ছে ব্যাংকের প্রশ্নগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়, গর্জিয়াস হয়, এই কোশ্চেনগুলো আপনাদের পড়তে হবে। আরেকটা হচ্ছে পিএসসির যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই 4 ধরনের পিএসসির মধ্যেই প্রাইমারি পরীক্ষা অন্তর্ভুক্ত, তাই আমি অতিরিক্ত বললাম না প্রাইমারি। আচ্ছা বলে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো আপনারা পড়বেন। এই 4 ধরনের প্রশ্ন পড়লে আপনি মোটামুটি সব ধরনের বাংলাদেশে যে পরীক্ষাগুলো হয় মোটামুটি সব পরীক্ষার প্রশ্ন আপনি কভার করতে পারলেন। আর বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন রিপিট যে হয় খুবই, এটা বলা যাবে না, হয় না এটা বলা যাবে না। মোটামুটি 50, 60, 70 কোশ্চেন একই রকম হয়ে যায় বা কমন পাওয়া যায়। কেন বলি ভাই, দেখেন বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে যে কটা এত পরীক্ষা বাংলাদেশে হয়, এত পরীক্ষা হয় যে কোনো না কোনো একটা বই পড়ছেন আপনি, ওই বইয়ের কোনো না কোনো লাইন কোনো না কোনো পরীক্ষা আসছে। এই করতে গিয়ে দেখা যায়, আমি যেমন দেখেন সমাজ থেকে পরীক্ষা, আমার বই দেখবেন সমাজ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে মোট হচ্ছে 400 সামথিং। আমি দেখা 222 পৃষ্ঠা গেলে হিসাব করতে পারবো, 222 পৃষ্ঠা 222 সমাসের প্রশ্ন দেওয়া হয়েছে মোট 445টা।
445টা তো সমাসের প্রশ্ন। তার মানে আপনি যদি বিগত প্রশ্ন কাউন্ট করেন 5 ধরনের পরীক্ষার প্রশ্ন, 445টা আপনার প্রশ্ন হয়েছে এই যাবৎ। আরও থাকতে পারে কিছু, হয়তো আমি লিখতে পারি না বা দিতে পারি নাই। এতগুলো প্রশ্ন পড়ার পরে আপনি এমনি দেখবেন একটা কনফিডেন্স পাচ্ছেন, সিরিয়াসলি বলছি। আচ্ছা যাক, আমরা পড়ায় আসি। তাহলে এবার এখন আসেন এই স্বরধ্বনি ধ্বনি হিসাব বাদ দিই, আমরা এবার একটু স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। আপনারা আমাকে একটু বলবেন যে আপনারা অনেকেই এই চলের ভিত্তিতে যে স্বরধ্বনি আছে এটা আপনারা অনেকে বোঝেন না। তো আমি এখন এই চলের ভিত্তিতে স্বরধ্বনি পড়াবো। লিখেন লিখেন চলের ভিত্তিতে স্বরধ্বনি, লিখেন চলের ভিত্তিতে স্বরধ্বনি। অনেকে বলছেন যে সংবিত বিবৃত, এটাকে লিখে রাখেন। চলের ভিত্তিতে স্বরধ্বনি লিখেন স্বরধ্বনি লিখেন। এটা খুব নতুন তথ্য, এটা অনেকে লিখে লিখে বোঝানো খুবই কঠিন। এটা লিখতে গেলে বা এটা পড়াতে গেলে আপনাদেরকে অবশ্যই ক্লাস করতে হবে, কোনো স্যারের ক্লাস করতে হবে। তো আজকের ক্লাস থেকে আপনি জানতে পারবেন যে চলের ভিত্তিতে স্বরধ্বনি কিভাবে নির্ণয় করা যায়। আপনি এটা লিখে রাখেন। সাহিত্য ব্যাকরণ দুটোই এই বইয়ে দিলে ভালো হয়। জি ভাই, আমার না ভাই, ভালো হয় না ভাই, এই বইটা এমনি অনেক বড় হয়ে গেছে বুঝছেন। সাহিত্য দিলে আরো 300-350 পেজ অ্যাড হতো বা 200 পেজ মিনিমাম অ্যাড হতো, অনেক বড় বই হয়ে যেত। এত বড় বই মানুষ ভয় পড়তো না। ঠিক আছে, সাহিত্যের জন্য যদি কাজ করতে হয় আমি করবো পরবর্তী সময়। আপাতত ব্যাকরণটাকে স্মার্ট হন, ব্যাকরণ স্ট্রং হন। ঠিক আছে, ওকে। দেখেন চলার ভিত্তিতে আজকে অনেকে প্রশ্ন করছিলেন যে স্যার সংবৃত বিবৃতিটা কিভাবে বুঝবো। আমি এখন এটাই পড়াবো, খুব সুন্দরভাবে পড়াবো, মনোযোগ দিয়ে বুঝবেন। ঠিক আছে, লিখেন, সবাই লিখে রাখেন। আমি যে হেডিং দিয়েছি এবার হেডিং দেন, হেডিং দিয়ে লিখেন। আচ্ছা জায়গা কি আমাদের হবে? আচ্ছা আমি এটা এখান থেকে চলে গেলাম। ঠিক আছে, আমি এখান থেকে চলে গেলাম। আচ্ছা দেখেন 1 2 3। আচ্ছা লিখেন সম্মুখ, খুব ইম্পর্টেন্ট, এটা খুবই নতুন তথ্য, ইম্পর্টেন্ট। লিখেন, এটা আসলে বোঝাতে হয়, বুঝবেন না। এরপর লিখেন কেন্দ্রীয়, কি বলেছি কেন্দ্রীয়। এরপর লিখেন পশ্চাৎ, লিখেন পশ্চাৎ। তারপর লিখেন সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। লিখেন হ্রস্ব ই, কিভাবে হলো বলছি, ই এ এখানে হচ্ছে আ। এবার লিখেন উ ও অ। আগে হিসাব আমরা চারটা করে ফেলি। এটা লিখলাম হচ্ছে ঠোঁট, ঠোঁট। এটা লিখলাম হচ্ছে জিহ্বা বা আমরা বলি জিহ্বা, উচ্চারণটা হবে জিহ্বা। ওকে, লিখেন এটা সংবৃত, আর এটা লিখেন বিবৃত। একদম প্রশ্ন করছে সংবৃত বিবৃত কি, এই যে পড়াচ্ছি দেখেন। এবার লিখেন অর্ধ সংবৃত, লিখেন অর্ধ সংবৃত। এবার লিখেন অর্ধ বিবৃত, লিখেন ভাই লিখেন। এবার আসেন জিহ্বার যে হিসাবটা, আমরা জিহ্বা হিসাবটা লিখি। লিখেন উচ্চ, লিখেন উচ্চ। এরপর লিখেন উচ্চ মধ্য। এরপর লিখেন নিম্ন মধ্য। এরপর লিখেন লাস্ট অন, লিখেন নিম্ন। আমরা এখন এই চলের যে ভিত্তিটা আছে আমরা এটা এখন আয়ত্ত করব। খুবই ইম্পর্টেন্ট, বিশেষ পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয় না এই যাবত, কিন্তু ফিউচারে হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। ব্যাংকের পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, ভার্সিটি পরীক্ষার প্রশ্ন খুবই হয়। তাহলে খেয়াল করে দেখেন আমি কি বলেছি, সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ, ঠোঁট এবং জিহ্বার হিসাব। এইটা আপনারা একটু কেয়ারফুলি শুনবেন, খুবই ইন্টারেস্টিং পার্ট, একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেখেন সম্মুখ মানে হচ্ছে সামনের ধ্বনি, সামনের গুলা। আর পশ্চাৎ বলতে বোঝানো হচ্ছে পেছনের ধ্বনি, যেগুলো আমরা সাউন্ডটা পেছন দিকে রাউন্ড হয়ে বের হয় সেটা। আপনাদেরকে আপাতত আমি এটি দরকার নাই, এটাকে আমি ফেলায় দেন, জাস্ট এতটুকু রাখেন, এটা ফেলায় দেন, আপাতত ফেলায় দেন, জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করেন। এখানে আমরা যে 7টা লিখেছি স্বরবর্ণ, দেখেন এই 7টা কিন্তু মৌলিক স্বর, ওই যে স্বর পড়লাম একটু আগে স্বরধ্বনি, ওই অনুসারে কিন্তু লেখা হয়েছে এবং এটাই কারেক্ট। দেখেন আমি উচ্চারণ করছি, আপনি একটু আমার ঠোঁটের দিকে খেয়াল করবেন, সাউন্ড খেয়াল করবেন। সম্মুখ হচ্ছে সামনে আর পশ্চাৎ হচ্ছে পেছনে, খেয়াল করবেন। দেখেন আমি বললাম ই, দেখেন ই ই সামনে। আমি বললাম উ, দেখেন ই উ, দেখছেন ই কিন্তু সামনে উচ্চারণ হচ্ছে, উ দেখেন পেছনে উচ্চারণ হচ্ছে। তাহলে ই উ, এই দেখেন উ হচ্ছে পশ্চাৎ। আবার দেখেন আমি বললাম এ, দেখেন আচ্ছা এ না এ, আমি বললাম এ, দেখেন এ
এবার আমি বললাম ও, দেখেন এ সামনে কিন্তু ও দেখেন একটু পেছনে আছে, তার মানে দেখেন এটা পশ্চাৎ। আবার দেখেন দেখেন সম্মুখ, আমি বললাম দেখেন সামনে, কিন্তু আমি বলছি ও, দেখেন সামনে কিন্তু অ দেখেন অ কিন্তু পেছনে, খেয়াল করছেন? আর দেখেন কিন্তু সেন্ট্রাল। দেখেন কিভাবে বুঝবেন আপনি এই তিনটা উচ্চারণ করেন একসাথে। দেখেন সামনে, অ পেছনে, এবার বলেন দেখেন কিন্তু সেন্ট্রাল, না হচ্ছে সামনে না হচ্ছে পেছনে, এই জন্য হচ্ছে কেন্দ্রীয়। তাহলে আমি আবার বলছি, সম্মুখ হচ্ছে ই এ, আর এটা হচ্ছে আর পশ্চাৎ কি দেখেন উ ও অ, দেখেন এই দেখেন হচ্ছে পশ্চাৎ, আর হচ্ছে সেন্ট্রাল। তাহলে উচ্চারণের এই ভিত্তিটা আপনাদের ক্লিয়ার মোটামুটি, যে চলের ভিত্তিতে স্বরধ্বনি, এইটা মোটামুটি আপনাদের ক্লিয়ার। এবার আসেন ঠোঁট অনুসারে, কি বলেছি, ঠোঁট অনুসারে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। আপনাদেরকে আমি একটু সহজ হিসাব দিচ্ছি। সংবৃত মানে হচ্ছে সবচেয়ে ঠোঁটটা হচ্ছে বেশি সংকুচিত হবে, মানে সবচেয়ে সংকুচিত, ছোট ছোট ঠোঁট একদম ছোট হবে, মানে ফাঁকা কম হবে, সহজ কথা। আর বিবৃত যখন বলবো আমি, ঠোঁটটা হচ্ছে সবচেয়ে বেশি প্রশস্ত, মানে ফাঁকা হবে, ফাঁকা বড় হবে, ঠিক আছে, প্রশস্ত হবে। আর অর্ধ সংবৃত এর চেয়ে একটু বেশি, আর অর্ধ বিবৃত এর চেয়ে আর একটু বেশি, কিন্তু এর চেয়ে কম। তাহলে মনে রাখবেন, আপনি যে হিসাবটা আমরা করি, এটাতে আমরা 1 দিই, এটাকে আমরা 2 দিই, এই 3 দিই, এটাতে আমরা 4 দিই, হিসাবটা মিলে যাবে। তাহলে এই একই মনে রাখবেন, এই একের এখানে সবচেয়ে কম ফাঁকা হবে, আর 2 এ হচ্ছে একটু বেশি, খেয়াল করেন, আর 3 এ আরেকটু ঠোঁটটা বেশি ফাঁকা হবে, আর 4 এ সবচেয়ে বেশি ফাঁকা হবে। তাহলে মনে রাখবেন, বিবৃত অর্ধ বিবৃত, সংবৃত অর্ধ সংবৃত, এভাবে মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমি এই ঠোঁট অনুসারে আমি একটু বলবো, আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, ঠিক আছে? যেমন দেখেন, আমি বললাম, একটু খেয়াল করে দেখেন, খেয়াল করেন প্লিজ, ঠোঁটের দিক খেয়াল করবেন আমার, ঠিক আছে? দেখেন আমি বললাম ই, দেখেন ই এ দেখছেন ঠোঁট কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেন আপনার খেয়াল করে দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, এদিকটা। আচ্ছা, এবার আমি এদিকটা বলছি, দেখেন আমি বললাম উ, দেখেন উ অ ও ও অ দেখছেন আস্তে আস্তে ঠোঁটটা একটু বড় হচ্ছে, ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। তাহলে পরীক্ষা যখন বলা হবে আপনাকে যে এই ই ও উ হচ্ছে কি, তখন আপনি বলবেন ই এবং উ হচ্ছে সংবৃত। কি বলবেন আপনি? সংবৃত, রাইট? তাহলে এইখান থেকে হিউজ প্রশ্ন হয়। তাহলে ঠোঁট অনুসারে দেখেন, এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে বড়, ক্লিয়ার? এবার আসেন জিহ্বা, মানে জিহ্বার হিসাব, জিহ্বা। এই জিহ্বা উচ্চ বলতে সবচেয়ে উপরে থাকে, আর উচ্চ মধ্য মানে হচ্ছে একটু নিচে নামে, আর নিম্ন মধ্য হচ্ছে আর একটু নিচে নামে, আর নিম্ন হচ্ছে সবচেয়ে নিচে নামে, এটাকে বলা হয় জিহ্বার হচ্ছে নিম্ন। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তাহলে সহজ হিসাব কি? উচ্চ প্রথমটা, নিচেরটা হচ্ছে কি নিম্ন। এবার অর্ধ নিম্ন মানে নিম্ন মধ্য, আর একটা অর্ধ উচ্চ মানে উচ্চ মধ্য। আপনি হিসাবটা এবার কিন্তু মিলাতে পারেন চাইলে। তাহলে ঠোঁট সবসময় উঁচু থাকে হচ্ছে এই বর্ণ দুটো উচ্চারণ করতে গেলে, আর আরেকটু নিচে নামে এই দুটো বর্ণ উচ্চারণ করতে গেলে। আরো জিহ্বা নিচে নামে যদি আমরা এই অ এবং এ উচ্চারণ করি, আর বলার সময় জিহ্বা একদম নিচে নেমে যায়। কিভাবে আমি বলছি একটু লক্ষ্য রাখবেন, আমি উপর থেকে নিচে নামবো। দেখেন আমি বললাম ই, দেখেন জিহ্বা খেয়াল করবেন, জিহ্বা, ঠোঁট না, জিহ্বা। আমি বললাম ই এ দেখছেন নামতেছে আস্তে আস্তে। আমি আবার বলছি ই এ খেয়াল করছেন নামতেছে। এই দেখেন এটা বলা উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। বুঝতে পেরেছেন? তাহলে এই চারটা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, তাদেরকে বলবো আপনাদের জন্য এটা হচ্ছে ফরজ, এটা আপনাদের জন্য ফরজ। পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে? পরীক্ষায় প্রশ্ন আসে এ ধ্বনির বৈশিষ্ট্য কোনটি। ধরেন এ ধ্বনির বৈশিষ্ট্য কোনটি, কি বলেছি? বৈশিষ্ট্য কোনটি। তো দেখেন এ ধ্বনি কিরকম কিরকম হতে পারে। এ ধ্বনির উচ্চারণ সম্মুখ হয়, একটা বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য, এ ধ্বনি অর্ধ সংবৃত হয়, কি বলেছি? অর্ধ সংবৃত হয়। আর একটা বৈশিষ্ট্য কি? এ ধ্বনি উচ্চ মধ্য হয়, উচ্চারণটা কিরকম হয়? জিহ্বা কি হয়? উচ্চ মধ্য হয়। তাহলে এ ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। আপনাকে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হবে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আগামীকালকে 10টা-15 মিনিটে পরীক্ষা দিচ্ছেন, আমার দিবেন সিলেবাস অনুসারে, আমাদের রুটিন দেওয়া হয়েছে গ্রুপে, তারা এখান থেকে একটা প্রশ্ন পাবেন 100%। এই যে পড়াচ্ছি এখান থেকে আমি কোশ্চেন ফাঁস করে দিচ্ছি, একটা কোশ্চেন পাবেন, এবং কোশ্চেনটা কেমন সেটা বলে দিচ্ছি।
নিজের কোনটি বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি ঠিক আছে বা কোনটি বৈশিষ্ট্য ঠিক নেই, এই টাইপের একটা প্রশ্ন আসবে। 3-4টা অপশন মানে কমা কমা দিয়ে 3-4টা থাকবে। খুবই কেয়ারফুলি আয়ত্ত করবেন। এটা পরীক্ষা আসে রে বাবা, প্রচুর আসে এটা। এই ব্যাংক পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা হিউজ আসে। এইটা যদি আমি আমার বইয়ে দেওয়া আছে 1 পৃষ্ঠা খরচ করছি এটা দিতে দিয়ে 1 পৃষ্ঠা দিয়েছি, আপনি নিজে নিজে একদমই বুঝবেন না। আমি এটা জানি, আমি স্টুডেন্ট ছিলাম রে বাবা, নিজে নিজে বুঝবেন না। যখন কেউ কোনো একজন ভাইয়া বা স্যার যখন আপনাকে বুঝিয়ে দিবে তখন কিন্তু আপনি খুব ভালো বুঝবেন, রাইট? আমি কিন্তু এখন আপনাকে বুঝিয়ে দিয়েছি। যারা এটা পর্যন্ত ক্লাসে যারা ছিলেন বা এই যারা ক্লাসে পেয়েছেন বা যারা পেলেন তারা কিন্তু খুবই স্মার্টলি আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কাইন্ডলি একটু জানাবেন। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি। এই তথ্যটা হচ্ছে একটু খেয়াল করবেন। তথ্যটা হচ্ছে এরকম যে এই দেখেন এইখানে এই পশ্চাৎ দেখেন আপনি একটু খেয়াল করেন। আরেকটা আমরা তথ্য অ্যাড করতে পারি। আমি দেখতে পাচ্ছি, দেখি কি অবস্থা ক্লাসের। ক্লাস করছেন মাত্র 120 জন 21 জন নেট। আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো, এই যে আমি এতক্ষণ ধরে এই যে সংবৃত বিবৃত পড়ালাম, এই বিষয়টাকে আপনারা কি বুঝতে পেরেছেন? আমাকে একটু কাইন্ডলি বলবেন প্লিজ। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু বলবেন। স্যার যৌগিক স্বরধ্বনি নিয়ে বলবেন প্লিজ। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি নিয়ে আপনারা অনেকে শুনতে চেয়েছেন, আমি বলবো, সমস্যা নেই। আপনারা আমাকে একটু নোট করবেন যে আপনারা কি আসলে বুঝতে পেরেছেন আমি যেটা কষ্ট করে পড়ালাম বা পড়াচ্ছি, আপনারা কি এই যে চারটা আমরা এখন পড়লাম এটাকে আপনারা 100% ক্লিয়ার হতে পেরেছেন? এভাবে কি আগে কখনো পড়েছিলেন? আমাকে একটু জানাবেন, তাহলে আমি একটু পরিসংখ্যান করতে পারবো আসলে অবস্থা কিরকম আপনাদের। হাফিজ আল সাগর ভাই লিখেছেন হ্যাঁ। ফয়সাল আমাদের লিখেছেন বুঝতে পেরেছি স্যার। তারপরে সুমাইয়া লিখেছে জি স্যার। তাসনিম লিখেছে বুঝেছি। তারপর হচ্ছে মেহেদি লিখেছে, মাহাদি না মেহেদি লিখেছে জি। আচ্ছা ওকে। প্রিয়া লিখেছে, দেবনাথ জি লিখেছে, লিজা লিখেছে জি স্যার বুঝতে পেরেছি। মেঘলা আক্তার লিখেছে জি। তারপর হচ্ছে আলী সাহা রাজ লিখেছে ক্লিয়ার। শীতল হোসেন লিখেছে 100% ক্লিয়ার। আব্দুল আলিম লিখেছে এস। রূপকথার হিমু লিখেছে জি স্যার। রূপকথার হিমু আপনি গত ক্লাস থেকে মনে হয় ক্লাস করছেন আমার মেবি। এমডি সাদ লিখেছে জি। তারপর সুমাইয়া লিখেছে 100% ক্লিয়ার। নিউটন লিখেছে বুঝতে পেরেছি, খুব ভালো বুঝতে পেরেছি, ধন্যবাদ নিউটন ভাইকে। আচ্ছা এরপরে তাসমিয়া ফ্রম মিরপুর 10 লিখেছে 100% ক্লিয়ার। নীল আকাশের তারা লিখেছে জি। আচ্ছা ওকে। এমডি মেহেদি হোসেন লিখে জি ভাই 100%, এর আগে বুঝি নাই আজ বুঝলাম, কোনো সমস্যা নেই। যখন বুঝেই ফেলেছেন তাহলে একটু শেয়ার দিয়ে আর 5 জনের ইনভাইট করে নিয়ে এসেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। আপনারা যে বুঝলেন বিনামূল্যে বুঝতে পেরেছেন, তা আপনাদেরকে এটা একটু কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা উচিত না? অবশ্যই উচিত, তাই না? তারপর লিখেছে উমর ইবনে নূর লিখেছে, ইবনে কি জানি না আইবিএন লিখেছে আরে ভাই আপনি বুঝাবেন আর বুঝবো না, এটা কোনো কথা নাকি? আরে ভাই সাউন্ডটা কেমন লাগে শুনতে? যাই হোক ওকে। তাহলে অনেকে আসলে বুঝতে পেরেছেন আপনারা ক্লাস করলে বাংলার উপর ভরসা পাই। ঠিক আছে। কাজী সাব্বির লিখেছে ক্লাস ভাই ওকে। অনেক প্রশংসা করছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা এবার আসেন, আপনাদেরকে আমি একটা কথা বলি আর একটা ছোট্ট তথ্য দিব আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন যেগুলো হচ্ছে পশ্চাৎ ধ্বনি, যেগুলো এগুলো কিন্তু গোলাকৃতি হয়, আকৃতি অনুসারে গোলাকৃতি হয়। কিরকম? যেমন দেখেন উ, তারপর দেখেন কি বললাম ও, আমি বললাম অ। দেখেন এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখটা গোলাকৃতি হচ্ছে, গোলাকৃতি। তাহলে লিখে রাখেন গোলাকৃতি, হ্যাঁ লিখে রাখেন একটু গোলাকৃতি বা গোলাকৃতি লিখে রাখেন। এই কনসেপ্টটা খুব কিন্তু নতুন, লিখে রাখেন, পরীক্ষা আসতে পারে। গোলাকৃতি বৈশিষ্ট্য দিতে পারে, গোলাকৃতি বা এই বিষয়টা বলতে পারে, ঠিক আছে? তাহলে একটু লিখে রাখেন এটা। ক্লিয়ার সবাই? আচ্ছা তাহলে এই পয়েন্টটা সবাই ক্লিয়ার। এবার আসেন, অনেকে জিজ্ঞেস করেছেন যৌগিক স্বর নিয়ে কথা বলতে, ঠিক আছে? আমরা মৌলিক স্বর যৌগিক স্বর একবারে শিখবো, রাইট? আচ্ছা তার আগে আপনারা আমাকে একটু কনফার্ম করেন যে অর্ধস্বর ব্যাপারটা কি আপনারা কতটুকু বুঝেন? এই অর্ধস্বর নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, হিউজ না, বেশ ভালোই আসে। যাক আমরা লাইন বাই লাইন এগোবো। এখন আপনারা আমাকে একটু বলেন ক্লাস কি ঠিকঠাক বুঝতে পারছেন? ক্লাস কি বড় করবো নাকি শেষ করে দিব? বলেন তো একটু আমাকে জানান তো, ক্লাস কি বড় করবো না শেষ করে দিব? বুঝতে পারছি না, উপস্থিতি তো নাই, উপস্থিতি একদম কম, তাই না? ক্লাস করছেন অনেকে লিখছেন। অর্ধস্বরে 4টা বলে দেন, এগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে বলছি একটু পরে বলবো। জি ভাই শেয়ার দিয়ে দিয়েছি প্রথমে, মেয়েদেশন লিখেছে ধন্যবাদ তোমাকে। আচ্ছা অনেকে লিখছেন শেয়ার করেছে মাত্র 104 জন।
104 জন শেয়ার করেছেন, নাউজুবিল্লাহ। ক্লাস করতেছে 150 জন, 140 জনের উপর ক্লাস করতেছে, আর শেয়ার দিছে 104 জন। একজন করে শেয়ার দিল কিন্তু 100টা বেশি শেয়ার হইতো না? আমার ছেলে মেয়েরা মানে আপনারা বুঝছেন, শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা বা বন্ধু বান্ধবরা, মানে বন্ধু বান্ধব বলতে বন্ধু বললো নাকি, আমি বন্ধু বললাম, তো আপনাদের কিন্তু উচিত এটা শেয়ার করা, রাইট? উচিত না? আচ্ছা সমস্যা নাই, পরীক্ষা দিন তাহলে হবে, আগামীকালকে পরীক্ষা দিন, ঠিক আছে? আচ্ছা আসেন পড়ায় আসি। দেখেন, তারপর দেখেন লিখেন হচ্ছে স্বরবর্ণ যেগুলো আছে বা স্বরধ্বনি, এগুলো এই স্বরবর্ণগুলো এবং স্বরধ্বনি বা স্বরবর্ণ আমরা যেটা বলি না কেন, এগুলো 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে গঠনগত, কি বলেছি? একটা হচ্ছে গঠনগত, এবং আরেকটা হচ্ছে উচ্চারণগত, এবং আরেকটা হচ্ছে মাত্রাগত। এই 3 ধরনের স্বরধ্বনি পাওয়া যায়। তো আমরা এখন এই 3 ধরনের পড়ব। তার আগে আপনাদেরকে একটা ইউনিক তথ্য দিই বা নতুন তথ্য দিই, সেটা হচ্ছে উচ্চারণ অনুসারে এই স্বরবর্ণগুলা কোনটা কোথায় উচ্চারণ করা হয়। আপনাদের একটা কুইজ দিব, নিচের কোনটি তালব্য বর্ণ, আপনারা উত্তর দিবেন। এটা কুইজ আপনাদের, নিচের কোনটি তালব্য বর্ণ আপনারা আনসার করবেন। ক নম্বর হচ্ছে ই দীর্ঘ ই, রস্বই দীর্ঘ ই। খ নম্বর হচ্ছে অ আ। গ নম্বর হচ্ছে ও ও। ঘ নম্বর হচ্ছে রি। বল আনসার কি হবে? নিচের কোনটি তালব্য বর্ণ বলেন। এটা উত্তর কি হবে দেখি কয়জন পারেন, এই তথ্যটা কয়জন জানেন, কয়জন পারেন লিখেন, আমি দেখবো একটু। লিখেন যে নিচের কোনটি তালব্য বর্ণ বা নিচের কোনগুলো তালব্য বর্ণ, লিখেন। উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন। ক খ গ ঘ। তাসনিম জাহান লিখেছে ক, আব্দুল আওয়াল লিখেছে ক, মানে ক নাম্বার উত্তর নিয়েছেন। এমডি অনিক হাসান লিখেছে 4 নাম্বার। আতিকুর রহমান লিখেছে অ আ, মানে হচ্ছে খ নাম্বার। বোবা কাহিনী লিখেছে ক নাম্বার। ফাল্গুনী দেবনাথ লিখছেন এ নাম্বার, মানে ক নাম্বার। তারপর তাহমিনা লতা লিখেছে ক নাম্বার, বলতে রস্বই দীর্ঘই বুঝিয়েছে। মাহমুদ আরমান লিখেছে কি যেন লিখেছে, ঘ লিখেছেন না ভাইয়া, আপনার উত্তর হচ্ছে না। রাজ বুড়ো, আচ্ছা। মরিয়ম ময়ূরী লিখেছে 4 নাম্বার। মেহেদি হাসান লিখেছে রিফাত 4 নাম্বার। দেখেন এই কোশ্চেনটা কিন্তু একবার ব্যাংক পরীক্ষা আসছিল, নিচের কোনটি তালব্য বর্ণ, এটা আমাদের ব্যাংক পরীক্ষা আসছিল, খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটার ভিত্তিতে আমরা পরবর্তীতে হয়তো আরো কিছু প্রশ্ন আসতে পারে যা আপনাদের জানা জরুরি। আপনারা শুধু এই যে বর্ণগুলো আছে ক খ গ ঘ, যে বর্ণগুলো আছে মানে ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে সেগুলোই কিন্তু আপনারা শুধু জানেন, কোনটা কণ্ঠে, কোনটা ওষ্ঠে, কোনটা দন্তে, কোনটা তালু বর্ণ, এগুলো কিন্তু আপনারা সেটাই জানেন। কিন্তু এই স্বরবর্ণের ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা এটা নোট করে রাখেন। এই তথ্যটা মোটামুটি আপনাদের জন্য নতুন। এখানে সঠিক তালব্য বর্ণ বা উত্তরটা হচ্ছে ক নাম্বার। যারা ক নাম্বার উত্তর দিয়েছেন, অনেকেই ক নাম্বার দিয়েছিলেন, তাদের উত্তর প্রত্যেকেরই কিন্তু এটা হয়েছে। এখন শুধু এই বর্ণগুলো না, বাকি যে 11টা আছে, আমরা এখন সেই 11টা বর্ণের পোস্ট মডার্ন মানে কি বলে বিস্তারিত রূপ দেখবো, ঠিক আছে? আচ্ছা লিখেন সবাই লিখেন। এই অ এবং হচ্ছে আ, এটা উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, লিখেন এটা উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তারপর লিখেন রস্বই ই দীর্ঘ ই, এটি হচ্ছে তালব্য উচ্চারণ স্থান, লিখেন তালব্য লিখেন। তারপর লিখেন হচ্ছে রি, এই রি হচ্ছে মূর্ধা মানে মূর্ধন্য, এখানে উচ্চারণ করা হয়, ঠিক আছে? এরপরে লিখেন রস্য উ এবং দীর্ঘ উ, এটা হচ্ছে ওষ্ঠ। আপনারা খেয়াল করবেন কথা বলতে গেলে কিন্তু দেখেন উ রস্য উ উ যখন ঠোঁট লাগতেছে, এই জন্য বলা হচ্ছে কি এটা ওষ্ঠ। এবার আসেন এ এবং হচ্ছে ওই, এইটা কোথায়? এটা হচ্ছে কণ্ঠ তালব্য। কিভাবে মনে রাখবেন আমি এটা পরে বলবো, জাস্ট লিখেন এখন। আরেকটা হচ্ছে ও এবং হচ্ছে ও, এটা কোথায়? ও এবং ও এটা কোথায়? এটা হচ্ছে কণ্ঠ হচ্ছে এটা কণ্ঠ ওষ্ঠ। কি বলেছে এটা হচ্ছে কণ্ঠ ওষ্ঠ। অনেকে ওকার দিয়েও লিখে, কোনো সমস্যা না, লেখা যাবে, প্রবলেম নাই। এবার দেখেন খেয়াল করেন, আমি আগে মুখে বলি, দেখেন অ আ কণ্ঠে উচ্চারণ হয়, এটা হচ্ছে কণ্ঠ। এবার তালব্য দেখেন ই উ, যেখানে ই উ উচ্চারণ করছেন যে জায়গাটাতে ঠেকছে না, কিন্তু ওই বরাবরটা হয় তালু বরাবর, এটা বলা হয় তালব্য। আর রি দেখেন র
এইগুলোকে রকে বলি আমরা কি বর্ণ বলেন তো, তালব্য বর্ণ বলি, সরি মূর্ধা বর্ণ বলি। অনুরূপভাবে রিও কিন্তু র এর মতো উচ্চারণটা দেখেন, যেখানে রি সেখানে র সেম, এই কারণে এই রি কে বলা হয় মূর্ধন্য বা মূর্ধা। এবার আসেন উ, আমি তো উ তো প্রথমে বলেছি, উ রস্যু উ দীর্ঘ উ, উ দেখেন ঠোঁট লাগতেছে, এটা কি ওষ্ঠ। এবার আসেন এইগুলো মনে রাখবেন কেমনে, খুবই সহজ, আমি লিখে দিচ্ছি দেখেন। আমরা এই ওই কে ভাঙলে পাই অ, এবং পাই কি বলেন তো রস্যই পাই। তাহলে অ এর উচ্চারণ কোথায় দেখেন তো, অ এর উচ্চারণ হচ্ছে দেখেন, অ এর উচ্চারণ হচ্ছে কণ্ঠে, এই কারণে দেখেন কণ্ঠ। আর রস্যই উচ্চারণ কোথায় দেখেন, রস্যই, রস্যই হচ্ছে তালব্য, দেখেন তালুতে, এই দেখেন কণ্ঠ তালব্য, আপনি কিন্তু এভাবে বের করতে পারেন। এবার আসলে ও, এটা ভাঙলে কি পাওয়া যায় দেখেন তো, এটা ভাঙলে পাওয়া যায় অ এবং হচ্ছে রস্যু পাওয়া যায়, রাইট। তাহলে অ এর উচ্চারণ হচ্ছে কথা দেখেন, অ হচ্ছে কণ্ঠে, এই দেখেন কণ্ঠ আছে। আর রস্যু, এই রস্যু উচ্চারণ কথা দেখেন, এই হচ্ছে ওষ্ঠ, এই কারণে দেখেন ওষ্ঠ। তাহলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো মনে রাখতে পারেন। এই 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 স্বরবর্ণের যে ক্রমগুলো আছে, স্বরবর্ণের যে বর্ণগুলো আছে, সেগুলোর উচ্চারণ স্থান কোথায়, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এটা জানতে পারলেন বা বুঝতে পারলেন। এখন আপনারা বলেন, এই যে পয়েন্টটা আমি পড়ালাম, এটাকে আপনারা বুঝতে পেরেছেন? আপনারা সবাই বুঝতে পেরেছেন? একটু আমাকে বলবেন, আপনারা একটু কনফার্ম করেন যে আমি যে পড়ালাম, যে তথ্যটা দিলাম, এই তথ্যটা সবাই ক্লিয়ার হতে পেরেছেন? খুবই ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষা আসবে কিন্তু। পরীক্ষা আমরা তখনই বলি গুরুত্বপূর্ণ যখন আসে, না আসলে গুরুত্বপূর্ণ বলি না। কিন্তু আপনার পরীক্ষায় যখন আসবে, তার পরের বছর ছেলেমেয়েরা বলবে গুরুত্বপূর্ণ, তাহলে আপনি কিন্তু পারলেন না, কিন্তু গুরুত্বপূর্ণ ঠিকই ছিলেন। তো এই কারণেই আপনারা একটু বেশি পড়লে লস নেই, বেশি পড়লে লাভ আছে। অনেকে লিখছেন জি 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 লিখছেন। আচ্ছা, আপনারা কে কে শেয়ার দিয়েছেন একটু লিখেন তো দেখি, ডান লিখেন তো। আমার এই ক্লাসটা, আজকে ক্লাসটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কে কে শেয়ার দিয়েছেন বিভিন্ন গ্রুপে বা টাইম লাইনে, আমাকে একটু ডান লিখেন তো, আমি একটু দেখবো, একটু পরিসংখ্যান করবো কয়জন শেয়ার করেছিলেন, আমি দেখতে যাচ্ছি, একটু বলুন সবাই কে কে শেয়ার করেছেন। ওকে 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 ওকে, আপনারা লেখা শুরু করেন নাই, বুঝতে পেরেছি। ওকে, যাক আপনারা লিখেন, আমি একটু পড়াশোনার মধ্যে থাকি। তাহলে এই হচ্ছে পয়েন্ট, এটা ক্লিয়ার। এবার আসেন আমরা পড়বো হচ্ছে উচ্চারণ না গঠন, গঠন। আমরা গঠন অনুসারে যে স্বরগুলো আছে, সেই গঠন অনুসারে আমরা একটু স্বরগুলো পড়বো। গঠন অনুসারে স্বরগুলো পড়ি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় এইগুলো আসে। সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, খুব ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা আপনারা করবেন কিছুক্ষণ, আমরা বেশিক্ষণ ক্লাস দিব না, কিছুক্ষণ পরে শেষ করে দিচ্ছি। দেখেন, তাহলে উপরে আমি হেডিং দেন, উপরে হেডিং দেন হচ্ছে গঠনগত। কি বলেছি? গঠনগত হচ্ছে স্বর। আচ্ছা দেখেন, গঠন মানে মনে রাখবেন ভাঙ্গা যাবে, ভাঙ্গা যাবে না। যেটাকে ভাঙ্গা যায় না সেটাকে বলা হয় মৌলিক, মানে বিশ্লেষণ করা যায় না, সেইগুলোকে বলা হয় মৌলিক। মৌলিক স্বরবর্ণ। আচ্ছা বলেন তো, মৌলিক স্বরবর্ণ কয়টা বলেন? মৌলিক স্বরবর্ণ কয়টা দেখি কয়জন করেন। মৌলিক স্বরবর্ণ অনেকে আশা করি উত্তর ভুল উত্তর দিবেন, জানি আমি, হয়তো অনেকেই দিবেন। আচ্ছা দেখেন, মৌলিক স্বরধ্বনি আর মৌলিক স্বরবর্ণের মধ্যে একটা ভাগ আছে, সেটা কি দেখেন? মৌলিক স্বরবর্ণ হচ্ছে মাত্র 6টা। হ্যাঁ 6টা। কিভাবে বলছে দেখেন, 11টা স্বরবর্ণ আছে, এই 11টার মধ্যে বিশ্লেষণ করা যায় না, মাত্র 6টা। নাম তার কি কি? অ, এ হচ্ছে আ, এ হচ্ছে রস্যই, আর একটা হচ্ছে রস্য উ, এ, আর একটা হচ্ছে ও। এই 1 2 3 4 5 6, এই 6টাকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আর মৌলিক স্বরধ্বনি এটা কিন্তু 7টা। কিভাবে 7টা দেখেন, স্বরবর্ণ মানে কি এই 11টার মধ্যে সীমাবদ্ধ, আর স্বরধ্বনি মানে কি এই 11টা প্লাস আরো, আমি নিচে লিখতেছি দেখেন, এই 11টা প্লাস হচ্ছে কি আরো, মানে বাহির থেকে আসবে। যে বলেছিলাম না যে স্বরবর্ণ মানে কি ফিক্সড লিমিটেড, আর ধ্বনি মানে কি বর্ণ প্লাস বাহির থেকে, মনে রাখবেন বর্ণ প্লাস বাহির থেকে। তাহলে স্বরধ্বনি হচ্ছে 7টা। কি কি? এই যে 6টা লিখে রাখেন, 6টা লিখে নেন আগে। অ, আ, রস্যই, রস্য উ, এ, ও। আর এই যে অতিরিক্ত হচ্ছে এ, এই অতিরিক্ত হচ্ছে কি এ। দেখেন এই দেখেন 2 4 6, এই দেখেন 7টা। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা বলেন তো? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। এবার আপনারা বলেন এই এ ধ্বনির প্রবক্তা কে? এই এ ধ্বনির প্রবক্তাকে আমাকে একটু লিখে দেখান। আমি আজকে ক্লাসটা শুরু করি যখন, প্রথম দিকে বলেছিলাম এই এ ধ্বনির প্রবক্তা কে, আপনারা একটু লিখে জানান। এই এ ধ্বনির প্রবক্তাকে আমি একটু বলেছিলাম আপনাদেরকে যে এ ধ্বনিটা কে বাংলা ভাষায় নিয়ে আসেন বা কে উদ্ভাবক ছিল, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম। আপনারা একটু লিখে দেখেন এই এ ধ্বনির প্রবক্তাকে, একটু লিখে দেখেন
দেখি কাজে পারেন। নিউটন মঞ্জুর লিখছেন ভাই হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, কোনোভাবে মনোযোগ দিতে পারছি না, এই লাইভ কি পরে দেখা যাবে? ওকে ঠিক আছে, পরে দেখে নিন, থাকলে দেখতে পাবেন, সমস্যা নেই। ফয়সাল আহমেদ লিখছেন, লিখেছেন আব্দুল হাই, আব্দুল হাই, আব্দুল হাই, আব্দুল হাই, গুড। আপনারা কি ক্লাস করছেন? ওমর ফারুক লিখেছে পবিত্র সরকার, না ভাই, ওমর ফারুক ভাই পবিত্র সরকার না, এটা হচ্ছে আধুনিক প্রবক্তা হচ্ছে আব্দুল হাই। লিখে রাখেন, যারা নতুন জয়েন করেছেন তারা লিখে রাখেন আব্দুল হাই। কি বলেছি? আব্দুল হাই, ভাষাবিজ্ঞান আব্দুল হাই, তিনি হচ্ছে লিখেন, তিনি হচ্ছে 1900 কত সালে বলেন তো? 74। এই সালটা পরীক্ষা আসে নাই, এই পরীক্ষা আসতে পারে, তাহলে লিখে রাখেন আধুনিক প্রবক্তা হচ্ছে আব্দুল হাই। 1974 সালে তিনি এই আধুনিকটি বাংলা ভাষায় নিযুক্ত করেন বা সংযুক্ত করেন বা নিয়ে আসেন। আচ্ছা লিখেছেন। এবার আসেন, তাহলে মৌলিক স্বরবর্ণ আপনাদের একটা কুইজ দিব, আপনারা উত্তর করবেন। উত্তর করবেন বাংলা বর্ণমালায় বা বাংলা, আচ্ছা বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর করবেন, খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি, এটার আপনারা উত্তর করবেন। আমি জানতে চাচ্ছি মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? আপনারা উত্তর করবেন। আমি লিখে দিচ্ছি 6টি অথবা 7টি। বলেন কোনটা উত্তর, 6 না 7 অথবা 11? বলেন কোনটা উত্তর? উত্তর দিবেন, এটা হচ্ছে অপশন 6, 11, 6 অথবা 7 বা 11 উত্তর দেন। আমি যা বোবা কাহিনী লিখছেন 7টি। হ্যাঁ, রাহেন চৌধুরী লিখে ডক্টর আব্দুল হাই, ঠিক আছে ভাইয়া, আপনার উত্তর বুঝতে পেরেছি। লিবন আনাফ লিখছে 40, কি যেন লিখছেন বুঝতে পারছি না। ফাল্গুনী দেবনাথ 6টি, শিমুল চন্দ্র 6টি লিখেছেন, এমনি মাহবুব হোসেন 6টি লিখেছে, আতিকুর রহমান লিখেছে 7টি, আখতারুজ্জামান লিখেছে 7টি, নিউটন 7টি লিখেছেন, শিমুল 6টি লিখেছে, তাহমিনা লিখছেন হচ্ছে 7টি, সাফা লিখে 6টি, নিউটন 7টি, নিউটন ঠিক আছে, গিয়াসউদ্দিন লিখে 6টি লিখেছে, ফয়সাল লিখেছে, শীতল লিখেছে 7টি, নিউটন লিখেছে 7টি। আপনি লিখছেন কেন? এমডি আনায়েতুল্লাহ লিখেছেন 7টি, সঞ্জিদা সুলতান আপু লিখেছে 7টি লিখেছে। দেখুন 7টি না, প্রশ্ন খেয়াল করেন প্লিজ, প্রশ্ন আসেন। বাংলা বলে নাই বাংলা ভাষায়, যদি বলা হতো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হতো 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরবর্ণ সংখ্যা কয়টি? উত্তর হতো 6টি, কারণ স্বরবর্ণ বলেছে 6টি, স্বরধ্বনি 7টি। কিন্তু এখানে খেয়াল করে দেখেন প্রশ্ন কি বলেছে? বাংলা বর্ণমালা। দেখেন কি বলেছে? বর্ণমালা। এখন আপনি বলেন বাংলা বর্ণমালার মধ্যে কয়টা বর্ণমালা, মানে বর্ণ কয়টা আছে? বর্ণ, এই বাংলা বর্ণমালার মধ্যে স্বরবর্ণ আছে, খেয়াল করে দেখেন, স্বরবর্ণ আছে এই মাত্র হচ্ছে 11টা। এই 11টার মধ্যে ধ্বনি কি আছে বলেন? ঠিক দেখেন, মৌলিক স্বরধ্বনি ঠিকই চেয়েছে উত্তর, মৌলিক স্বরধ্বনি কয়টা আছে? এই দেখেন এই 7টা। কিন্তু এই 7টার মধ্যে দেখেন কন্ডিশন কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে বর্ণমালা। জগন্নাথের কোশ্চেন বর্ণমালা। এখন আপনি বলেন এই বর্ণমালা বলতে স্বরবর্ণ, স্বরবর্ণ 11টার মধ্যে কি এই কি আছে? দেখেন এই কি আছে? না ভাই, এই নেই, এই নেই। তাই মৌলিক স্বরধ্বনি বলা সত্ত্বেও বর্ণমালা কন্ডিশন দেওয়ার কারণে উত্তর হলো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তার মানে মনে রাখবেন, প্রশ্ন খেয়াল করবেন, তাহলে মৌলিক স্বরধ্বনি বললে যে 7টি হবে, একটু খেয়াল করবেন যে আসলে বাংলা ভাষা বলেছে নাকি বর্ণমালা বলেছে। তাহলে এই যে কোশ্চেনটা আমি যে ব্যাখ্যা করে দিলাম, এই পয়েন্টটা সবাই কি বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ বা না লিখবেন, তাহলে আমার ক্লাসটা চালাতে সুবিধা হবে, ক্লাসটা পরিচালনা করার সুবিধা হবে। একটু লিখবেন। তাহলে বুঝতে পেরেছেন কেন 6টি হলো? তাহলে এই দেখেন প্রশ্নকর্তা কিন্তু আপনাকে বিভ্রান্তে ফেলে দিবে। মৌলিক স্বরধ্বনি বলবে ঠিকই, কিন্তু মৌলিক স্বরধ্বনি বলার পরে কন্ডিশন দিয়ে দিবে ভাষায় নাকি বর্ণমালায়। তাহলে বলে দিয়েছে কি বর্ণমালা। তাহলে বর্ণমালা বলা মানে বুঝতে হবে আপনাকে, বর্ণমালা মানে বুঝতে হবে আপনাকে যে কোশ্চেনটা হচ্ছে যে 50টা বর্ণ আছে, স্বরবর্ণ আছে 11টা, সেই 11টার মধ্যে এটা আনসার কয়টা। তাহলে অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন। আচ্ছা আমাকে একটু বলেন তো, আমি আরেকটা বিষয় পরিসংখ্যান করতে চাচ্ছি যে আজকে ক্লাসে একদম নতুন কে কে জয়েন করেছেন, নতুন কোনোদিন ক্লাস করেন নাই, আজকে প্রথম ক্লাস করছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা কাইন্ডলি একটু লিখবেন যে কারা কারা আজকে এরকম একদম নতুন কোনোদিন কোনো ক্লাস করেন নাই, কারো মেনশনে বা কারো হচ্ছে ইনভাইটে বা কারো শেয়ারের মাধ্যমে আপনি হচ্ছে আমার ক্লাসে এসেছেন, একটু লিখবেন। আমি আপনাদের একটু দেখতে যাচ্ছি, আপনাদের একটু ওয়েলকাম করি, যেহেতু আপনারা প্রথম ক্লাসে আমার জয়েন করেছেন, আপনারা একটু কাইন্ডলি লিখবেন যে কারা কারা আছেন এরকম একদম নতুন, কারা কারা আছেন প্রথম ক্লাসে জয়েন করেছেন আমাকে, বা আমার কাছে প্রথম দেখছেন, কোনোদিন দেখেন নাই। হ্যাঁ, একটু লিখবেন, ঠিক আছে? তো দেখেন আমাদের মৌলিক স্বরধ্বনির যে কাহিনী ছিল সেটা কিন্তু শেষ। তাহলে আশা করি এই পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন, রাইট? এবার আসেন আমরা যাবো যৌগিকে, যাবো খুবই ইম্পর্টেন্ট যৌগিক। দেখেন আপনারা লিখেন, আমি পরে পড়ছি। আগে দেখেন লিখলাম যৌগিক স্বরধ্বনি, কি বলে? স্বরবর্ণ। কি বললাম? যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ হচ্ছে মাত্র 2টি। কেন যৌগিক?
কারণ এগুলোকে হচ্ছে বিশ্লেষণ করা যায়। এই দেখেন ওই আর একটা হচ্ছে কি ও, এই দুটি বর্ণকে বিশ্লেষণ করা যায় কিভাবে দেখেন। এই দেখেন আমি এটা ভাঙবো, এটাকে ভাঙবো হচ্ছে অ প্লাস হচ্ছে রস্যই। দেখেন আমি কিন্তু উচ্চারণ করি কিন্তু ওই, মানে ওই দেখেন অ রস্যইতে উচ্চারণ ওই। তাহলে এই দুই বর্ণ মিলায়া একটা বর্ণ হয়েছে, স্বতন্ত্র বর্ণ একটা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ, মানে ভাঙা যাচ্ছে। তাহলে স্বরবর্ণ হওয়া সত্ত্বেও সে কি হয়েছে, সে কি একক বর্ণ মিলে হয়েছে নাকি দুইটা মিলে? দুইটা মিলে। দেখেন এই অ একটা, এই আ দেখেন একটা মিলে হয়েছে, রস্যই রস্যু দেখেন এ ও প্রত্যেকটা একটা মিলে হয়েছে। এই জন্য এগুলোকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে দেখেন এইটাকে বলা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। কি বলা হচ্ছে? যৌগিক স্বরবর্ণ। নিউটন মঞ্জুরুল সাতটি ভাই, অথবা সাতটি লিখছেন কেন ভাই? আচ্ছা এবার দেখেন ওই, দেখেন আমি লিখলাম হচ্ছে অ প্লাস হচ্ছে রস্যু, দেখেন এই দুই বর্ণ মিলে কিন্তু ওই হয়েছে। হ্যাঁ দেখেন এটা অ এবং রস্যু মিলে কিন্তু কি হয়েছে? ওই হয়েছে। তাহলে দুই বর্ণ মিলে এক বর্ণ হয়েছে, এই কারণে মনে রাখবেন যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। তাহলে এই পয়েন্টটা আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? ভাইয়া পুরা সবাই কি বুঝতে পেরেছেন? এটা আমাকে হ্যাঁ বা না বলেন তো। তাই এই দুটো বিশ্লেষণ করা যায়। বুঝতে পেরেছেন সবাই? একটু লিখেন তো, দেখতে পাচ্ছেন আমি, একটু লিখেন। আচ্ছা এবার আসেন, আচ্ছা এই যৌগিক স্বরবর্ণ এর অপর নাম লিখেন। এর অপর নাম হচ্ছে যৌগিক স্বরগাপক। লিখেন যৌগিক স্বরগাপক, লিখেন যৌগিক স্বরগাপক, লিখেন যৌগিক স্বরগাপক। তাহলে আপনার খাতা লিখেন, আমি না লিখি, দেখতে ঘিসি ঘিসি লাগতেছে। লিখেন যৌগিক স্বরবর্ণের অপর নাম যৌগিক স্বরগাপক। বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ আছে দুইটি, নাম তার হচ্ছে একটা ওই আর একটা হচ্ছে ও। যে দুটা বর্ণ হচ্ছে একক বর্ণ কিন্তু দুই বর্ণ মিলে একটা বর্ণ হয়েছে, তাকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। এবার আসেন যৌগিক স্বরধ্বনি, লিখে রাখেন কি বলেছে আমি? যৌগিক স্বরধ্বনি। দেখেন যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। কয়টি বলেন তো? 25টি। আচ্ছা এটা নিয়ে কথা আছে, মতভেদ আছে অনেক, তবে সাধারণত আমি যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু বোঝা যাচ্ছে 25টি করা যায়। এটা একটু লিখে রাখেন, লিখে রাখেন 25টি সাধারণত হয়। যৌগিক স্বরধ্বনি 25 ভাবে হয়। 25টি বললে কেমন হয়? 25 ভাবে হয়, আমরা এটা বলতে পারি 25 ভাবে হয়। কিরকম একটু খেয়াল করেন। বলেছে যৌগিক স্বরধ্বনি, বর্ণ না। বর্ণ বললে কি? বর্ণের মধ্যে সীমাবদ্ধ। আর ধ্বনি বললে কি? বর্ণ প্লাস অতিরিক্ত, বর্ণ প্লাস অতিরিক্ত। তো দেখেন আমি উদাহরণস্বরূপ বললাম পড়াই। কি বলেছি? পড়াই। খেয়াল করবেন যৌগিক স্বরধ্বনি যে সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা পরীক্ষা এসেছিল এবং আসবে, ইম্পর্টেন্ট। মনে রাখবেন পাশাপাশি যখন দুটি স্বর, পাশাপাশি যখন দুটি স্বর একত্র উচ্চারণ হয়, সেই একত্র উচ্চারণকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। আমি একটু সহজ করে বলি আপনাকে। আমরা এই পড়াই শব্দকে বিশ্লেষণ করলে পাবো হচ্ছে পর যোগ হচ্ছে আই, রাইট? পর যোগ হচ্ছে আই। দেখেন ভাই আমরা এই পড়াই শব্দটা উচ্চারণ করি কিভাবে? আমরা কি বলি পড়াই? বলি? আমি কি বলেছি কখনো? আমরা কি বলি কখনো পড়াই? না, বলি না। আমরা কি বলি পড়া ই? বলি যে এই যে দেখেন বলি কি যে পড়া ই, আমি আজকে সবাইকে পড়া ই বলছি না, আমরা বলি পড় আই। কি বলি? পড় আই। তার মানে এই যে আই বলছি, এই আইটা কিন্তু আমরা দুই বর্ণ দুই স্বরধ্বনি মিলে কিন্তু উচ্চারণ করছি। এই কারণে আই কে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কি বলা হচ্ছে? কে? যৌগিক স্বরধ্বনি বলা হচ্ছে। আই কে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কেন বলা হচ্ছে? এই দেখেন আ এবং রস্যই দুইটা বর্ণ দুইটা স্বর মিলে একটা স্বর হয়েছে, তাই তাকে বলা হচ্ছে যৌগিক স্বর। যোগ এই আই কিন্তু যৌগিক স্বরবর্ণ না, কারণ আই নামক এই যে আই দিয়ে যে কোনো বর্ণ দেখছেন আছে? আই নামক কোনো বর্ণ আছে? না। আই নামক একত্র কোনো বর্ণ নাই। আ এবং রস্যই আছে কিন্তু আই নামক একত্র কোনো বর্ণ নাই। এই কারণে এটাকে বলা হচ্ছে কেবল স্বরধ্বনি, মানে যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরবর্ণ না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে 25টা পেয়েছেন, আপনি খেয়াল করেন মৌলিক স্বরবর্ণ আমরা নিয়েছিলাম 6টা, রাইট? এবং নিয়েছিলাম স্বরধ্বনি, যে ধ্বনি একটা আসছে এ দিয়ে করছিলাম কয়টা? 7টা, রাইট? তার মানে মৌলিক স্বরবর্ণ 6টা প্লাস হচ্ছে একটা সমান কি 7টা করেছিলাম। অনুরূপভাবে যৌগিক স্বরবর্ণ খেয়াল করে রাখেন, যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা এবং 23টা হচ্ছে স্বরধ্বনি। এই দুটা যোগ করে পাচ্ছি আমরা 25টা বা 25টি পাচ্ছি। খেয়াল করে দেখেন এই দুটা কি কি বলেন তো? এই যে একটা আর এই একটা, এই দুটি, এইটা হচ্ছে লিখিত আর এই 23টি হচ্ছে অলিখিত, মানে যে আই এই টাইপের দেখেন আই আছে না, এই টাইপের। তাহলে মনে রাখবেন যৌগিক স্বরধ্বনি হচ্ছে মোট 25টি। এই 25টির মধ্যে বাংলা ভাষায় লিখিত রূপ আছে 2টি। কোনটি কোনটি ভাই? ওই দেখেন ওই আর একটা হচ্ছে ও, ওই আর একটা হচ্ছে ও। আচ্ছা আর মনে রাখবেন
অলিখিত রূপ আছে, অলিখিত, যা উচ্চারণে পাওয়া যায় কেবল, লেখালেখির মধ্যে নাই, বর্ণের মধ্যে নাই, সেগুলো হচ্ছে 23টা। লাইক এই যে এটা একটা, এই ধরনের একটা, এই হচ্ছে 23টা। তো মনে রাখবেন যৌগিক স্বরধ্বনি 25টির মধ্যে লিখিত রূপ আছে 2টি, অলিখিত রূপ বা লিখিত রূপ নেই 23টি, মোট হচ্ছে 25টি। আচ্ছা, এই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এবার এই যৌগিক স্বরধ্বনির কিছু অপর নাম আছে, এই অপর নামগুলো আমি একটু লিখছি, মনোযোগ দিয়ে আপনারা একটু শুনবেন। অপর নাম কি বলেছি? যৌগিক স্বরধ্বনির অপর নাম। তো অপর নামগুলো কি কি একটু দেখেন। এই যৌগিক স্বরধ্বনিকে অপর নাম লিখে রাখেন। অপর নাম কি বলেছি? অপর নাম। অপর নাম কি কি আছে? দ্বিস্বর। কি বলা হচ্ছে দেখেন তো? দ্বিস্বর। দ্বিস্বর কেন লেখা হচ্ছে? দেখেন ভাই, দ্বি মানে দুইটা, আর স্বর মানে কি দুই স্বর। দেখেন ভাই, এই দেখেন আই, আপু, দেখেন ভাইয়া আপু, অনেকে লিখছেন ভাই ভাই বলেন কেন, আপু কেন বলেন না? ঠিক আছে ভাইয়া আপুরা দেখেন, এই দেখেন হচ্ছে আ আর রস্যই, এই দুই স্বর মিলে দ্বিস্বর, দুইটা স্বর মিলে কি হয়েছে দেখেন যৌগিক স্বরধ্বনি হয়েছে, দ্বিস্বর বলা হয়। আরেকটা বলা হয় সন্ধি স্বর, সেটা পরে বলছি। আরেকটা বলা হয় যুগ্ম স্বর। আচ্ছা, যুগ্ম মানে কি বলেন তো ভাই? যুগ্ম মানে হচ্ছে জোড়া, মিলন, যুক্ত, জোড়া, জোড়া, মিলন, যুক্ত, একত্র। এই দেখেন একত্র হয়েছে না, দুইটা একত্র, দুইটা মিলাই কি একত্র একটা স্বর না, এই কারণে বলা হচ্ছে যুগ্ম স্বর। আরেকটা নাম আছে সন্ধি স্বর। কি বলা হচ্ছে? সন্ধি স্বর। আচ্ছা, সন্ধি স্বর কেমনে বুঝবো? আচ্ছা, আপনাকে একটা নিয়ম দেখাই। যেমন দেখেন, বললাম যথেচ্ছা, খেয়াল করেন কি বলেছি? যথেচ্ছা বা যথেষ্ট, যথেষ্ট বলে সহজে আপনাদের বুঝতে বেশি। যথেষ্ট, এই শব্দটা যে ভাঙ্গি সন্ধির নিয়মে, ভাঙলে হবে যথা, যোগ হচ্ছে ইষ্ট। তাহলে যথা, এই দেখেন আ নিয়েছি, আর ইষ্ট কি নিয়েছি? ই নিয়েছি। এই দেখেন আই, এই দেখছেন আই। তাহলে এই যে এই যৌগিক স্বরগুলা সন্ধির মতো হয়, সন্ধি করে, সন্ধি মিলন করে, দেখেন এই দেখেন মিলন করছে, এই জন্য বলা হয় সন্ধি স্বর। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সান্ধ্য স্বর। কি বলেছি বলেন তো? বলে সান্ধ্য স্বরের প্রশ্ন হচ্ছে সান্ধ্য স্বর আবার কোন বিষয়টা? সান্ধ্য স্বর আবার কি দেখেন, তাহলে খেয়াল করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? এই চারটা হচ্ছে অপর নাম, এই একটা পাঁচটা নাম। সান্ধ্য স্বর কোনটা আপনারা সবাই জেনে থাকবেন, যে চর্যাপদের যে ভাষা আছে, সেই চর্যাপদের ভাষা কি বলেন তো? চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা, আলো আধারীর ভাষা। অর্থাৎ চর্যাপদের যে ভাষা আছে, সেই প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ, সেই কিছু ভাষা বোঝা যায় আর কিছু ভাষা বোঝা যায় না। কিছু ভাষা মনে হয় বাংলা, আবার কিছু না, এটা বাংলা, এটা অন্য কোনো ভাষা, মানে বোঝা যাচ্ছে কিছু যাচ্ছে না, লাইক এরকম। সান্ধ্য স্বর বলা হচ্ছে কারণে এই সাউন্ডগুলো কিছুটা ধরতে পারা যায় বা ধরা যায় না। পড়াই কি বলছি ধরতে পারা যাচ্ছে বা ধরা যাচ্ছে না। আলো আধারের ভাষা মানে কিরকম? সন্ধ্যার সময়, সন্ধ্যার বেলায় দেখবেন সন্ধ্যার সময় না আলোটা স্পষ্ট থাকে, না অন্ধকারটা স্পষ্ট হয়, কেমন আলো আধারের কম্বিনেশন, যাওয়া আসার একটা মুভমেন্ট থাকে। তার মানে এটা কিন্তু স্পষ্ট কিছুই না, না অন্ধকার স্পষ্ট, না আলো স্পষ্ট। এই মোমেন্টটা বলা হচ্ছে সান্ধ্য, মানে সন্ধ্যা। ঠিক তেমনি এই সান্ধ্য স্বর মধ্যে এই স্বরটা বোঝা যায় না, আলো আধারের মতো। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনির অপর নাম। তাহলে যৌগিক স্বরবর্ণের অপর নাম হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক। আর যৌগিক স্বরধ্বনির অপর নামগুলো কি বলেন তো? যৌগিক স্বরধ্বনির অপর নামগুলো হচ্ছে সান্ধ্য স্বর। এখন আসেন আমরা আলোচনা করব, যারা অর্ধস্বর জানতে চেয়েছেন তারা একটু অপেক্ষা করেন। যারা অর্ধস্বর জানতে চেয়েছেন তারা অপেক্ষা করেন। আজকে অর্ধস্বর সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার সুস্পষ্ট ধারণা দেওয়া হবে, এটা ক্লাস করলে কেবল বুঝবেন। তাহলে আপনারা আমাকে একটু কনফার্ম করেন তো, এই যে আমি পড়ালাম, আপনারা কি বুঝতে পারছেন? কি যে আমি যে যৌগিক স্বরধ্বনি পড়ালাম, একটু পড়াবেন? আপনি একটু কনফার্ম করেন, এই যে পড়াচ্ছে আপনারা কি বুঝতে পারলেন পড়াগুলো? এই যে পড়ালাম একটু আগে যৌগিক মৌলিকের যে কনসেপ্টটা, এটা বুঝতে পেরেছেন সবাই ছেলেমেয়েরা? এক 1000% বুঝেছি। প্রিয়াঙ্কা দেব, ফাতেমা জুই জোহরা, জি ভাইয়া। আফসানা লিখেছে, জি লিখেছে, মেয়েদেশা লিখেছে, কি লিখছে ডি ফর কি লিখছে একটা, আচ্ছা মেয়েদেশা লিখেছে জি ভাই। ফয়সাল লিখেছে সব বুঝেছি স্যার। সাদিয়া হক লিখেছে এস। আইরিন আক্তার লিখেছে এস লিখেছে। এমডি আনায়তুল্লাহ লিখেছে জি লিখেছে। বোবা কাহিনী লিখেছেন। তারপর হচ্ছে তাসনুমা লিখেছেন জি ক্লিয়ার সবাই। লিমন লিখেছে, তারপর হচ্ছে শীতল লিখেছে। ওকে, বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমার পড়া হচ্ছে উচ্চারণ অনুসারে। দেখেন প্লিজ, আর বেশিক্ষণ ক্লাস হবে না। দেখেন উচ্চারণ অনুসারে লিখেন, উচ্চারণগত বা উচ্চারণ অনুসারে দুই ধরনের আছে। কিরকম? একটা হচ্ছে রস্য স্বর, আচ্ছা চারটি।
আরেকটা হচ্ছে দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর হচ্ছে 7টি। কিভাবে দেখেন, হ্রস্ব স্বর আমরা এটা কিন্তু উচ্চারণ অনুসারে, গঠন না, ভাঙাভাঙি না, এটা হচ্ছে উচ্চারণ অনুসারে। দেখেন হ্রস্ব ই, দীর্ঘ ই যে বর্ণগুলো আছে এবার উচ্চারণ কম বেশি আছে। হ্রস্ব ই উচ্চারণ ছোট, দীর্ঘ ই উচ্চারণ অনেক বড়। আমরা তো বাংলাদেশে এটা পার্থক্য করি না। অ্যাকচুয়ালি উচ্চারণটা কি, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, উচ্চারণটা এমন হওয়া উচিত, কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি, চালায় দেয়, এটা চালায় দিলেই হলো। আমরা কি করি, দুটোই সমান। তো যাই হোক, আমরা একটু পার্থক্য দেখে নিচ্ছি। তাহলে হ্রস্ব 4টি কি কি দেখেন, অ, সরি ভুলে গেছি, অ, ই, উ, আর একটা হচ্ছে রি। এই 4টি হচ্ছে হ্রস্ব স্বর। মনে রাখবেন এই হ্রস্ব শব্দটা আসছে হ্রাস থেকে। কি থেকে আসছে বলেন তো, হ্রাস। হ্রাস মানে কি, কম। তার মানে যে স্বরগুলো কম উচ্চারণ হয় সেগুলো হচ্ছে আমাদের হ্রস্ব স্বর। বুঝতে পেরেছেন, যেগুলো কম উচ্চারণ হয় সেগুলো হচ্ছে হ্রস্ব স্বর। আর এই 4টার বাইরে যেগুলো বাদ বাকি আছে সেগুলো উচ্চারণটা একটু বেশি হয়, উচ্চারণটা একটু বেশি হয়, এগুলো বলা হয় দীর্ঘ স্বর। লিখে রাখেন এ, ওই, ও, আর একটা হচ্ছে লিখে রাখেন ও। এ হচ্ছে দীর্ঘ স্বরের কাহিনী শেষ। এবার চলে আসেন, এইটা হ্রস্ব স্বর আর অর্ধ স্বর অনেকে প্যাচ লাগাই দিবেন। একটু লিখে রাখেন যে বাংলা বর্ণমালার যে স্বরবর্ণের যে 11টা ক্রম আছে, অ থেকে ওই পর্যন্ত, এই 11টার মধ্যে, আচ্ছা ও, এই ও যে আছে এই 11টার মধ্যে 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, এই 4টা হচ্ছে হ্রস্ব স্বর। এই 4টা কি বলেন তো, এই 4টা হচ্ছে হ্রস্ব স্বর। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের হ্রস্ব স্বরটা থাক, দীর্ঘটা কাটাই দিচ্ছি, দীর্ঘটা দরকার নেই। এখন আসেন এই অর্ধ স্বর পয়েন্টটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের জাহাঙ্গীরনগর কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে, মই শব্দের হ্রস্বই, লিখেন মই শব্দের হ্রস্বই কোন স্বর। এটা আমি দেখবো, একটু সময় নিয়ে উত্তর নিব আমি। এটা আসলে উত্তর কে কি কোনটা দেয়। লিখেন হ্রস্ব স্বর। প্রথম উত্তর হচ্ছে হ্রস্ব স্বর, তারপর হচ্ছে দ্বিস্বর, দ্বিস্বর, তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে অর্ধস্বর, অর্ধস্বর, ঘ নম্বর হচ্ছে ভগ্ন স্বর। কি বলেছি, ভগ্ন, লিখেন ভগ্ন স্বর। এখন বলেন এই মই শব্দের হ্রস্বই এটা হচ্ছে কোন স্বর, এটা আমি দেখব, দেখি এটা কয়জন পারেন। খুবই ইম্পর্টেন্ট, এটা কয়জন পারেন আমি একটু দেখব। এটা আশা করি হয়তো অনেকেই এর উত্তরটা ভুল দিবেন, মানে ভুল দিবেন বলতে আসলে স্বাভাবিক, অনেক গাইড বইটা ভুল দেওয়া আছে। আপনি বেশ কিছু গাইড বই বাজারে যেগুলো পাওয়া যায় বা যেগুলো পড়েন সেখানে দেখবেন উত্তর ভুল আছে। একটু লিখেন, আমি জানতে চাচ্ছি মই শব্দের হ্রস্বই কোন স্বর। ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা হলে এই প্রশ্নটা আসছে, তো আপনি উত্তর কি দিতেন, আমার জানতে ইচ্ছা করতেছে আপনি উত্তর কি দিতেন। আপনি একটু লিখেন আপনি অ্যাকচুয়ালি উত্তর কি দিতেন। ফয়সাল আহমেদ লিখেছে ক নাম্বার, লিমন আহনাফ লিখেছে ক নাম্বার লিখেছে, আফসানা লিখেছে সি লিখেছেন মানে গ নাম্বার, আখতারুজ্জামান লিখেছে সি, মেহেদি হাসান লিখেছে সি, এমডি ইউনুস লিখেছে সি নাম্বার লিখেছে, তারপর হচ্ছে সাফা লিখেছে 1 মানে ক নাম্বার লিখেছে, ওমর ফারুক লিখেছে হচ্ছে খ নাম্বার, লিমন আবার লিখেছে ক, আচ্ছা প্রাণের প্রিয়া লিখেছে হ্রস্ব স্বর লিখেছে, আচ্ছা হ্রস্ব স্বর। আচ্ছা অরিশা লিখেছে এ লিখেছে, সঞ্জিদা সুলতান লিখেছে সি, লিমন লিখেছে ক দিতাম, আচ্ছা ঠিক আছে। এমনি মাহবুব হোসেন লিখেছে সি, ডেইলি হান্ট লিখেছে সি, অরশিয়া তাসনিম এ লিখেছে, আব্দুল আওয়াল বি স্বর, আচ্ছা গুড। নতুন উত্তর ফাতিমা সি লিখেছে, শীতল লিখেছে আনসার করতাম না, এটা গুড, এটা একটা আনসার। আচ্ছা তাসনিম জাহান লিখেছে অর্ধস্বর, বোবা কাহিনী ক লিখেছে, গিয়াসউদ্দিন লিখেছে আমি ক দিতাম, গুড। মারিয়ামিম লিখেছে গ, এমডি হাসান তালুকদার লিখেছে 2, তানবীর ইসলাম লিখেছে এবং আলামিন লিখেছে গ, আনায়াতুল্লাহ লিখেছে ক, রিম্পা ইসলাম লিখেছে ভাইয়া প্রতি কি লিখছে কি লাইভ ক্লাস করান ভাই, প্রতিদিন লাইভ ক্লাস করে না আপু, আমরা একদিন দুদিন পর পর আমরা চেষ্টা করে আসার জন্য, রেগুলার করার চেষ্টা করছি। ডেইলি হান্ট ক দিতাম, আচ্ছা ওকে। অনেকে অনেক কিছু দিতেন, আমি কি দিতাম দেখেন। এই কোশ্চেনটা আমার 5 থেকে 7 মিনিট আমি সময় নিব। যারা এই ধরনের প্রশ্নগুলো আজীবন জন্য পারতে চাচ্ছেন তারা একটু সময় নিয়ে পড়বেন। দেখেন বাংলা ভাষায় অর্ধস্বর, এই অর্ধস্বর আছে 4টি। কয়টি আছে? 4টি। কি কি? একটা হচ্ছে ই,
একটা হচ্ছে ই, একটা হচ্ছে উ, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে ও। যদি কেউ এই চারটা বর্ণ মনে রাখতে চান সেক্ষেত্রে আপনার একটা সূত্র আছে আমার, এই সূত্রটা আপনি ফলো করতে পারেন চাইলে, যদি কেউ চান। সূত্রটা কি কি আমি লিখে দিচ্ছি, লিখে রাখেন। সেগুলিও অর্ধস্বর, কি লিখেছি, সেগুলিও অর্ধস্বর, মানে সে, এ, গু, উ, লি, ই আছে আর কি ও আছে। দেখেন এই চারটা যে কার আছে লিখাই, দেখেন সে, গু, লি, ও, চারটা কার আছে না, এই চারটা কার হচ্ছে অর্ধস্বর। এভাবে মনে রাখতে পারেন ডিরেক্ট। দেখেন ভাই, যদি বলেছে মই শব্দের রস্যই, বলা নাই শুধু রস্যই, যদি মই না বলে শুধু রস্যই বলতো তাহলে উত্তর রস্যস্বর হতো। বলেছে মই শব্দের মধ্যে আপনার রস্যের উচ্চারণটা কেমন, অর্ধস্বর। আপনাকে আগে অর্ধস্বর চিনতে হবে, অর্ধস্বর কেমনে। দেখেন আমি খুব ভালো করে বলছি, শোনেন। দেখেন ভাওয়েল এগুলো হচ্ছে স্বরবর্ণ, কনসোনেন্ট এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এই ভাওয়েল কনসোনেন্টের মধ্যে একটা বিষয় আছে, নাম তার হচ্ছে সেমি ভাওয়েল। কি বলেছি, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল কোনটা, সেমি ভাওয়েল হচ্ছে যেগুলো হচ্ছে অর্ধস্বর, অর্থাৎ এই রস্যই, এই রস্যু, এই এ এবং এই ও, এই চারটা বর্ণ শব্দে বসে উচ্চারণ যদি খুব ছোট হয়, ছোট উচ্চারণ দেয়, সেটা হচ্ছে আমাদের অর্ধস্বর। খেয়াল করবেন। অন্যদিকে রস্যস্বর এগুলো যদি ছোট হয়, ছোট হলো এরা পূর্ণ, পূর্ণ ছোট, আর এদের চেয়েও ছোট হচ্ছে এরা অর্ধস্বর, আরো সাউন্ড ছোট হয়। যেমন আমাদের আপনারা যারা নতুন 9-10 বই যাদের কাছে আছে, নতুন 9-10 বই যাদের কাছে আছে, নতুন নবম দশম শ্রেণীর যে বইটা আছে, সে বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটাকে খেয়াল করেন। বলেছে লাউ, কি বলেছে, লাউ। এই লাউ শব্দে স্বর আছে কি দেখেন, ল, আর একটা আছে আ, আর একটা আছে উ। এখানে একজন বলেছিলেন দ্বিস্বর, যিনি দ্বিস্বর বলেছেন এটা পুরোটাই কি, এটা পুরোটা হচ্ছে দ্বিস্বর, দুটো মিলে কি দ্বিস্বর। কিন্তু পরীক্ষা বলেছে শুধু রস্য কি, এটা কি হবে। আমরা যখন উচ্চারণ করি, আমি আবার লিখছি, দেখেন এটা কি, এটা কি, এটা একা কি। দেখেন আপনাদেরকে আজকে জিনিস শিখাই দিচ্ছি, মনে রাখবেন। ওই যে একটু বললাম যৌগিক স্বরধ্বনি, বলতে ভুলে গেছিলাম। যৌগিক স্বরধ্বনিতে লিখে আসেন অর্ধস্বর প্লাস পূর্ণস্বর, আবার লিখেন পূর্ণস্বর প্লাস অর্ধস্বর। অর্থাৎ পরীক্ষা প্রশ্ন হতে পারে, মনে রাখবেন যৌগিক স্বর যেগুলো আছে, এই যৌগিক স্বরধ্বনিগুলো একটা অর্ধস্বর আর একটা পূর্ণস্বর মিলে হয়, একটা অর্ধস্বর একটা পূর্ণস্বর মিলে হয়, কিংবা একটা পূর্ণস্বর একটা অর্ধস্বর মিলে হয়। এটা লিখে রাখেন, নোট করে রাখেন। এবার দেখেন এই রস্যটা কি, আপনি উচ্চারণ করেন, আপনি উচ্চারণ করার সময় লাউ, লাউ উচ্চারণ আপনি কেমনে করেন, উচ্চারণ লাউ, উচ্চারণ কেমনে করেন, লাউ, লাউ। লা এটা বড় করতেছেন আপনি, তার মানে আটা হচ্ছে পূর্ণ, বড় করছেন। লাউ আমরা কি বলি, লাউ বলি না, আমরা বলি লাউ, লাউ। এই উটা আমরা ছোট করে দিচ্ছি, এখানে এই উটা হচ্ছে 100% অর্ধস্বর, এটা হচ্ছে কি বলতো, এটা অর্ধস্বর। খেয়াল করেন, তাহলে লাউ, এই আ এবং রস্য পুরোটাই কি, তাহলে এবার খেয়াল করে দেখেন এই আকারটা হচ্ছে, এটা কি পূর্ণস্বর, খেয়াল করেন এটা কি পূর্ণস্বর, আর এটা কি, এটা হচ্ছে অর্ধস্বর। এই পূর্ণ অর্ধ মিলে কি হয় বলতো, দ্বিস্বর হয়। কি হয়, এটা মিলে পুরোটা মিলে দ্বিস্বর হয়, লিখে রাখেন দ্বিস্বর। আচ্ছা, তাহলে এই রস্যটা সিঙ্গেলে কি, সিঙ্গেলে হচ্ছে অর্ধস্বর। এবার আসেন মই শব্দ, তাহলে মই শব্দের রস্যই যদি ডিরেক্ট বলছে, মইয়ের রস্যই বলা নাই, শুধু রস্যই, শুধু রস্যই বললে অর্ধস্বর হইতো, কিন্তু বলেছে মই শব্দের, তো আমি একটু ভাঙতেছি, দেখেন তাহলে দ্বিস্বর উত্তর না, কারণ মই ভাঙলে পাওয়া যায়, দেখেন ম, অ, রস্যই। তাহলে এখানে এই দুটো মিলা, এই দুটো মিলে হচ্ছে দ্বিস্বর, এই দুটো মিলে কি দ্বিস্বর। কিন্তু পরীক্ষায় কি বলেছে দেখেন তো, পরীক্ষায় বলেছে শুধু রস্যই স্বর, এটা শুধু রস্যই বলেছে, এই রস্যটা শুধু হচ্ছে অর্ধস্বর। কিভাবে বুঝলাম, আচ্ছা খেয়াল করেন ভাই, আপনি বলেন মই, মই বলেন, আমরা বলি কি মই, 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 আমার রস্যের ছোট উচ্চারণ করছি, দেখেন মই, মই, বই, খেয়াল করেন বই, বউ, এগুলো উচ্চারণ ছোট করে, যাই, আমরা বলি যাই বলি না, বলি কি যাই, যাই, খাই। দেখেন খেয়াল করেন, কিন্তু তার মানে এই অটা আমরা পূর্ণ উচ্চারণ করছি, পূর্ণ, তাহলে এই পূর্ণ প্লাস অর্ধ দুটো মিলে কি দ্বিস্বর ভাই, দুটো মিলে কি দ্বিস্বর। আর শুধু রস্যই কি, এ হচ্ছে অর্ধস্বর, এ হচ্ছে অর্ধস্বর। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে 9-10 বই উদাহরণ দেওয়া আছে, আর এটা আমি এই যে পরীক্ষা আসছিল সেই উদাহরণ। এই কোশ্চেনটা হচ্ছে
একদম 100% এর উত্তর হবে হ্রস্বস্বর। এর উত্তর কি হবে? হ্রস্বস্বর। যদি কেউ কোনো কারণে অর্ধস্বর, উত্তর কি হবে? অর্ধস্বর। যদি কেউ কোনো কারণে হ্রস্বস্বর দেন তাহলে একদম আপনার উত্তর বাদ। এখন আপনারা বলেন এই যে পড়ালাম এই কনসেপ্টটা, এটা কি সবাই কি বুঝতে পেরেছেন? সত্যি বলেন তো একটু, হ্যাঁ না একটু বলেন তো, বুঝতে পেরেছেন সবাই? সবাই একটু বলেন, বুঝতে পেরেছেন হ্রস্বস্বর না দীর্ঘস্বর? আর বুঝতে পেরেছেন কি? একটু বলেন, লিখেন, হ্যাঁ বা না লিখেন। বুঝতে পেরেছেন কিনা আপনারা সবাই লিখেন। ক্লিয়ার ভাই? প্রিয়াঙ্কা দেব, তাহলে তাহলে লিখে রাখবেন এখন থেকে যে পূর্ণস্বর এবং অর্ধস্বর, পূর্ণ অর্ধস্বর মিলে দ্বিস্বর হয়। তাহলে পরীক্ষায় স্ট্রাকচার আসতে পারে, বা আমি পরীক্ষায় স্ট্রাকচার দিতে পারি যে পূর্ণ প্লাস অর্ধ কিংবা অর্ধ প্লাস পূর্ণ সমান কোন স্বর? উত্তর কি হবে? যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি। দ্বিস্বর মনে রাখবেন, ঠিক আছে? তাহলে এখন তাহলে মনে রাখবেন সিঙ্গেলি যেটা শেষে থাকে সেটা হচ্ছে আমাদের উচ্চারণ অনুসারে আমাদের উত্তর করতে হবে। তাহলে আমরা আশা করি এই মই, তাহলে পরীক্ষায় মই না দিয়ে পরীক্ষায় বলতে পারে এই যে লাউ দিতে পারে পরীক্ষায়, যেটা লাউ আমাদের উদাহরণ যেহেতু আছে, বা বলতে পারে বই, পরীক্ষায় বলতে পারে কি? বই। তাহলে বইয়ের রস্যই কি দেখেন তো? এটা অবশ্যই কি হবে? এই হচ্ছে এই কি বলে অর্ধস্বর, এই হচ্ছে অর্ধস্বর। বুঝতে পেরেছেন? তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে ক্লাস এতটুকুই। আপনারা আমাকে একটু বলেন যে আগামীকাল পরীক্ষা আছে, এই পরীক্ষা আপনারা কে কে দিবেন আমাকে একটু বলেন তো, পরীক্ষা কে কে দিবেন। আর আপনারা হচ্ছে একটু আপনাদেরকে একটু বলি, আর বেশিক্ষণ না, 5 মিনিট 3 মিনিট সময় নিব, 3 মিনিট কথা বলে আমরা শেষ করে দেবো আজকে লাইভ। আজকে এতটুকুই ছিল, আমরা স্বরের মধ্যেই ছিলাম, ব্যঞ্জনে প্রবেশ করতে পারি নাই। অনেকে জিজ্ঞেস করেন যে নাসিক্য বর্ণধ্বনি কয়টা, তারপর হচ্ছে এই যে জিজ্ঞেস করেন। এই লাইভটা আমরা অন্য একদিন আবার আসবো। আমার এই জায়গাটা খুব ব্যথা করছে অনেকক্ষণ থেকে, আমি জাস্ট খুব কষ্ট হচ্ছে ক্লাস নিতে। আজকে ক্লাস আর নিচ্ছি না, অনেক বড় ক্লাস করেছি, বড় ক্লাস নিয়েছি, আর নিব না, ঠিক আছে? মানে আজকে আর নিচ্ছি না। তো আমি আপনাদেরকে আরেকটু সময় চাচ্ছি, আপনাদের কাছে 2-3 মিনিট সময় চাচ্ছি। কেউ ক্লাসের লিড নেবেন না, একটু শুনবেন শুধু ক্লাস, হ্যাঁ? শেষ পর্যন্ত আমরা একদম শেষে বের হব। তো কথাটা হচ্ছে এরকম, আমি যা পড়িয়েছি আমার বই আমি সবই দিয়েছি। আলোক বইটা আপনারা সবাই জানেন, বাংলাদেশে প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে। লকডাউনের কারণে হয়তো বা অনেক লাইব্রেরি বন্ধ, সেক্ষেত্রে হয়তো পাচ্ছেন বা পাচ্ছেন না। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, দেখেন আমি যে গ্রুপে ক্লাস নিচ্ছি, তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এরকম, আমার গ্রুপের ছেলেমেয়েরা হচ্ছে অবশ্যই আমি চাই তারা হচ্ছে ভালো কিছু, শুদ্ধ বিশুদ্ধ জানুক, শুদ্ধ কিছু জানুক। তা আমি যতটুকু পারি বা জানি সেটা আপনাদের মধ্যে শেয়ার করি। এতটুকু বলে রাখি, আমার প্রতি আস্থা রাখতে পারেন। আমার তথ্য নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আমি যেগুলো তথ্য দিয়ে থাকি ক্লাসে বা পোস্টের মাধ্যমে বা আমার বইয়ে যে সকল তথ্য বা আমি কথাগুলো বলে থাকি, সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনো মৌলিক বই, কোনো না কোনো গবেষণার হচ্ছে ফল। এটা আমার না, আমি কেউই না, আমি হচ্ছে নাথিং পারসন। বাট আমি বিভিন্ন মৌলিক বই, যারা হচ্ছে হর্তাকর্তা বাংলার, যারা সুনীতি কুমার বলেন, জ্যোতিভূষণ বলেন, মাহবুল হক, আব্দুল হাই, যারা আছে তাদের কথা বলেন, যারা আছে সবাই, এই তথ্যগুলো হচ্ছে আমি আপনাদের মধ্যে রিপ্রেজেন্ট করি, ফ্র্যাঙ্কলি বলছি। তো সুতরাং আমার তথ্যে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন, আমি যেগুলো বলছি, যেগুলো পড়াচ্ছি সেগুলো ঠিক আছে। যদি কোনোদিন কোনো একটা ভুল বলে যাই, তারপরে কোনো এক সময় জানতে পারলে, বুঝতে পারলে আপনাদেরকে আমি জানাই দিব যে এটা আমি একটু মিস্টেক করেছি, আপনারা একটু জেনে রাখবেন বা লিখে রাখবেন না, বা টুকে নেন, এটা আমার দায়িত্ব থেকে বলে দিই। তো আমার বই একটু বড় বই হয়েছে, তো বড় বই হলেও আপনাদেরকে আমি একটু কথা বলবো। অনেকে বলছে যে স্যার এত বড় বই কিভাবে শেষ করবো, কিভাবে পড়বো? দেখেন ভাই, আপনি একজন স্টুডেন্ট, আপনি কি করেন একটু বলি, প্লিজ শোনেন, 1 মিনিট বলি, একটু শোনেন। ক্লাস তো অনেক করলেন, একটু ক্লাসের একটু ভালো কিছু নেওয়ার চেষ্টা করেন। দেখেন, আমরা প্রথমে যেটা করি, প্রথমে আমরা নবম দশম শ্রেণীর যে বইটা আছে, আগেরটা কিংবা এখন 2টা হয়ে গেছে, আগেরটা একটা নতুনটা হয়ে গেছে, এই বইটা আমরা প্রথমে একটা রাখি, সবাই একটা পড়ি বা রাখি। এরপর আমরা একটা গাইড বই কিনি, যে কোনো প্রকাশনী বা যে কোনো গাইড বই আমরা একটা কিনি বা পড়ি। এটা আমাদের বৈশিষ্ট্য, সবাই যারা বিসিএস দিচ্ছেন, অ্যাডমিশন দিচ্ছেন, সবাই এটা আমরা করি, এটা পড়ি আমরা। এরপর আমরা কি করি, কোন একটা কোচিংয়ে অনেকে ভর্তি হয়, অনেকে প্রাইভেট প্রোগ্রাম করে, সেই কোচিংয়ে বা প্রাইভেট প্রোগ্রামের হচ্ছে শিট, সেই শিটগুলো আমরা পড়েন। খেয়াল করেন, এটা ঐচ্ছিক, এটা হচ্ছে ঐচ্ছিক বা কি বলে ঐচ্ছিক বলতে, এটা ঐচ্ছিক, কেউ এটা পড়ে, কেউ করে না, বাদ। এরপর আপনারা যেটা করেন, জব সলিউশন কিনেন আপনারা, তাই না? সলিউশন, জব সলিউশন আপনার আছে অনেকে, এই জব সলিউশন পাওয়া যায় একটা ইংলিশতে, এই কি বলে, সরি ইংলিশ বলতেছি, মোটা একটা বই পাওয়া যায় জব সলিউশন। এই জব সলিউশন আপনারা কিন্তু সলিউশন কিন্তু আপনারা পড়েন সবাই, এটা অনেক বড় বই, মোটা। এরপরে যারা হচ্ছে পাবলিক পরীক্ষা, যারা হচ্ছে ব্যাংকের পরীক্ষা দেন, তারা হচ্ছে পাবলিক এবং হচ্ছে প্রাইভেট, এই পাবলিক এবং প্রাইভেটের একটা ব্যাংক, কোশ্চেন ব্যাংক কিনেন, কিন্তু গাইড কিনেন। এরপরে যারা হচ্ছে পিএসসি বা বিভিন্ন প্রাইমারি পরীক্ষা দেন, তারা হচ্ছে প্রাইমারি গাইড কিনেন, কিন্তু খেয়াল করে দেখেন।
এই এত শত পড়ে আপনি পরীক্ষা দেন। অনেকে আছে, আমি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমি দেখি যারা বিসিএস দিচ্ছেন বা বিসিএস দিবে, তারা কিন্তু হচ্ছে গাইড বই একাধিক কিনে, একাধিক গাইড বই, বাংলাদেশ বাজারে একাধিক গাইড বই আছে, তারা একাধিক গাইড বই কিনে। তো এতগুলা গাইড বই, এতগুলো বই, এতগুলো কোশ্চেন ব্যাংক না পড়ে আপনি এগুলোর বিকল্পে একটা বই দেখেন। আমার বইটা 600 হচ্ছে 20 পৃষ্ঠা হয়েছে। কেন ভাই? কারণ প্রথমে কোশ্চেন দিয়েছি, আমি কিছু কোশ্চেন ব্যাংক দিয়েছি, পড়বেন না পড়বেন বিসিএস যারা দিবেন। তারপর শেষের দিকে যেটা করেছি আমি 11 পেজ কি 12 পেজ মিলে আমি হচ্ছে নতুন যে 9 10 এর বইটা আছে, সেই নতুন 9 10 এর বই হচ্ছে শেষের দিকে দেখবেন যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। আপনাদের একটু দেখাই দিই, একদম শেষের দিকে দেখেন, একদম শেষের দিকে লাস্টে হচ্ছে 699 পেজটা মনে হয়। একটু লাইনে থাকবেন, অবশ্যই একটু থাকেন, দেখেন দেখাই দিই আপনাদেরকে। এটা আমার কপি না, এই দেখেন একদম শেষের দিকে দেখবেন 600, এই দেখেন একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন, মনে হয় দেখতে পাচ্ছেন জানি না। এই দেখেন একদম শেষের দিকে দেখেন, এই দেখেন নতুন যে বইটা আছে সেই বইয়ের প্রশ্ন উত্তর দেখেন, প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে এবং এগুলো ঠিক আছে, সমস্যা নাই, সবগুলো ঠিক আছে উত্তর। দেখেন প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। তাহলে এইটা করে দিয়েছি, তাহলে আপনার নতুন বই পড়া লাগবে না। এবং এবার দেখেন, এরপরে প্রায় 599, এই 599 পেজ হচ্ছে আমরা কথা বলেছি হচ্ছে আপনাদের বিভিন্ন ওই বিরচন অংশ, মুখস্থ পাঠ এবং হচ্ছে ব্যাকরণ পাঠ। কি বলেছি? ব্যাকরণ পাঠ নিয়ে আমরা কথা বলেছি। সেখানে আমি আমার বই যেটা করবে পাবেন আলোক বইয়ে বিসিএস এর কোশ্চেন ব্যাংক দেওয়া হচ্ছে, বিসিএস। এবার হচ্ছে এরপর দেওয়া হয়েছে ব্যাংকের কোশ্চেন দেওয়া হয়েছে, ব্যাংক। এরপর দেওয়া হয়েছে ইউনিভার্সিটি দেওয়া হয়েছে। তারপরে দিয়েছি আমি পিএসসি কোশ্চেন দিয়েছি। এবং অনেকে আছে প্রাইমারি পরীক্ষা দিয়ে থাকেন শুধু, তাদের জন্য, ওনাদের জন্য আমি যেটা করেছি পিএসসি থেকে প্রাইমারি অংশটা বের করে ফেলেছি, বের করে আলাদা করে দিয়েছি প্রাইমারি কোশ্চেন। তার মানে আপনি 5 ধরনের প্রশ্ন কিন্তু আমার আলোক বই থেকে পাচ্ছেন। তার মানে আপনার কিন্তু কষ্ট করে এইটা পড়া লাগতেছে না, কষ্ট করে এটা পড়া লাগতেছে না, কষ্ট করে এটা পড়া লাগবে না, এটাও পড়া লাগবে না, আপনাকে এটাও পড়া লাগবে না। আপনি জাস্ট এই আলোক বইটা পড়লে, আপনি আলোক বইটা শুধু আপনি পড়েন ভাই, তাহলে আপনি ভালো করবেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন আমি বিজ্ঞাপন দিচ্ছি, মার্কেটিং করতে। হ্যাঁ ভাই, করবো তো ভাই, মার্কেটিং বিজ্ঞাপন কেন করবো না ভাই? একটা জিনিস আমি কাজ করেছি, আপনারা আমার গ্রুপ থেকে সেবা নিচ্ছেন, আমি আপনাদের সেবা দিচ্ছি। তো আমার যেটা প্রোডাক্ট, হ্যাঁ লাইক এটা প্রোডাক্ট, এটা বই, তো সেটা কি আপনাদেরকে অবগত করবো না? আমি অবশ্যই আপনাদের জানাবো, অবশ্যই জানাবো। আপনাদের পছন্দ হলে রাখবেন সংগ্রহে, আদারওয়াইজ দরকার নাই। আপনি বাজারে লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে গিয়ে কয়েকটা পাতা উল্টায় দেখবেন। আমি সবসময় কথা বলে রাখি, আপনি একজন স্টুডেন্ট, অনেক কিছু পারেন, হয়তো কোনো একটা অধ্যায়ে আপনার একটু সমস্যা আছে। যেমন ধরেন বাক্য নামক একটা অধ্যায়, ধরেন বাক্য আমি একটু কম পারি, ধরেন, বা আপনি কেউ একজন, ধরেন আমি একজন কম পারি। তো আমি যে বাজারে কি করব, একটা দুই তিনটা বই নিব হাতে, নেওয়ার পর আমি দেখবো কার বইয়ে বাক্য ভালো করছে কাজ, বা কোন বই বাক্য ভালো কাজ আছে, বা বানান শুদ্ধিকরণ কোন বই বানানটা ভালো করছে, বা সমাজটা কোন বই ভালো করছে, আমি সমাজ কম পারি। তাহলে যেটা আপনি কম পারেন আমার বইয়ে গিয়ে আপনি ওটা আগে দেখবেন, সব না। আমি ধরেন সমাজ কম পারেন, আপনি আমার বইয়ে সমাজ চলে সূচি থেকে সমাজে যাবেন, সমাজে গিয়ে দেখবেন যে সমাজে অ্যাকচুয়ালি আপনার কেমন লাগতেছে, 5 মিনিট দেখবেন। দেখার পর যদি মনে হয় যে না ভালো কিছু দিয়েছে বা ভালো লাগছে বা আপনার সাথে বোধগম্য মানে কানেক্টেড হচ্ছে, তারপর আপনি বইটা সংগ্রহ করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। তো যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই বইটা সংগ্রহ রাখবেন। আশা করি একটা ভালো একটা প্যাকেজ পাবেন, এতটুকু আপনাকে আমি বলতে পারি, আপনাকে অবশ্যই ভালো একটা প্যাকেজ পাবেন। বাজারে সব বই ভালো, তারপর আমার বইটা দেখতে পারেন, আশা করি ভালো কিছু পাবেন ভাই, এতটুকুই। তো আজকে ক্লাস এতটুকুই ছিল। যারা সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।